হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। তোমরা কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি? একটু কমেন্ট করে জানাও তো। যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি, এটা একটু কমেন্ট করে জানাও তো সবাই। কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ? আচ্ছা, আশা করি ক্লিয়ার। একটু কমেন্ট করে জানাও তো। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রসায়ন প্রথম পত্র ক্লাসে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা একটু অপেক্ষা করি যুক্ত হওয়ার জন্য। এবং সবাই আর কি একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা খুব শীঘ্রই শুরু করব। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে। সো বলো, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে নাকি, এটা একটু কমেন্ট করে জানাও। ওকে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। আর তোমরা একটু দেখি কমেন্ট করে জানাও তো, যারা যুক্ত হয়েছো, যে তোমরা কোন ইউনিভার্সিটি তোমাদের নেক্সট টার্গেট। অনেকের রাজশাহী টার্গেট, অনেকের খুলনা টার্গেট, অনেকের গুচ্ছ টার্গেট আর কি। সো তোমার নেক্সট টার্গেট কোনটা একটু কমেন্ট করে জানাও তো, দেখি কার কোনটা টার্গেট। একটু কমেন্টে জানাও যে তোমার ভাই মেইন টার্গেট কোনটা। একটা তো আছে যে হ্যাঁ আমি সব জায়গায় এক্সাম দিব, বাট ভাই আমার মেইন টার্গেট হচ্ছে এখানে চান্স পাওয়া। সো আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও যে ভাই তোমার মেইন টার্গেট কোনটা। এটা একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে। সো মোটামুটি আমাদের মেনশন করা অলমোস্ট ডান। এখন আমরা ক্লাসে চলে যাব। সো তোমাদের যে কমেন্টটা করতে বলছিলাম, সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাই তোমার নেক্সট টার্গেট কোনটা, এটা একটু কমেন্ট করে জানাও। ওকে, চলো আমরা শুরু করি। আমরা এখন ইয়াতে অলমোস্ট ডান আমাদের। জিএসটি ইউ আর ইউ, আচ্ছা। পিউ সরকার কমেন্ট করছে ক্লিয়ার, সাজ্জাদান কমেন্ট করছে আর ইউ কে ইউ এন্ড জিএসটি, বা কে ইউ রিটেন দেখেন জিএসটি, আচ্ছা। কে ইউ আর ইউ দুইটাই। ওকে। আমাদের লাইভ আজকে উপস্থিত কম কেন বলো তো, মাত্র এত কম কেন? সে ভাবলাম আরো ভালো মতো ক্লাসটা নিবো, বাট এত কম রেসপন্স তোমাদের থাকলে তো। আজকে মিনিমাম হলো কমেন্ট করছে 60 জনের মতো যে ভাইয়া হ্যাঁ ক্লাস চাই, আর ইউ এবং রাবির ক্লাস চাই। এই জন্য কষ্ট করে ক্লাসগুলো আজকে স্লাইডটা বানাইছি, বাট তোমাদের খোঁজ নাই। এগ্রি জিএসটি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। যারা আসছো তাদেরকে নিয়ে শুরু করি আপাতত। আচ্ছা, বাকিরা আস্তে আস্তে হয়তো যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে,
কোন জোড়াটি পরস্পর আইসোবার? তোমাকে আজ করা হয়েছে কি ভাইয়া? আইসোবার। ওকে, কোন জোড়াটি ভাইয়া পরস্পর আইসোবার? তো ভাইয়া আমরা জানি কি কি টার্ম আছে, একটা আছে আইসোটোপ, একটা আছে আইসোটোন, আর একটা কি আছে? আইসোবার। তো আমরা জানি যে আইসোটোপের শেষে ভাইয়া প আছে, আইসোটোপে কি সমান? প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, আইসোটোপে কি সমান? আইসোটোপে হচ্ছে আইসোটোপ, আইসোটোপে এটা তোমরা সবাই জানো যে আইসোটোপে লাস্টে প আছে, পতে প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে, আইসোটোনের শেষে ন আছে, নতে নিউট্রন সংখ্যা সমান। ওকে, আচ্ছা এবার হচ্ছে আইসোবার। তো ভাই আইসোবার না, আইসো মনে হয় ভার। ঠিক আছে, আইসোবার না, মনে রাখবা কি আইসো ভার। ভার কেন ভাইয়া? কারণ হচ্ছে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলি? আইসোবার বলি। সো আমরা জানি যে উপরে থেকে কি? ভর সংখ্যা। ঠিক আছে, উপরে থেকে কি? ভর সংখ্যা, আর নিচে থেকে কি? প্রোটন সংখ্যা। সো সবাই একটু 1 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো দেখি, তোমরা একটু 1 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো, যে একের आंसर কোনটা হবে। এটা একটা সহজ কোশ্চেন, তো বলো দেখি 1 নাম্বার কোশ্চেন आंसर কোনটা হবে, বলো 1 নাম্বার কোশ্চেন आंसर কোনটা হবে? একের आंसर কোনটা হবে? দেখি এ হবে। আচ্ছা সবাই এ, সি, আচ্ছা সিও কমেন্ট আসছে। আচ্ছা এখনো দেখি আরো কমেন্ট করো, আরো কমেন্ট করো। ঠিক আছে, আরো কমেন্ট দেখতে চাই। হ্যাঁ এ সি, ওকে। আচ্ছা দেখো তোমরা যারা যারা অ্যান্সার দিছো না, ঠিক আছে, সবার অ্যান্সার কি হয়েছে? ভুল হয়েছে। সবার অ্যান্সার কি হয়েছে? ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলো? সবার অ্যান্সার কেন ভুল হয়েছে? সবার, তোমরা যারা যারা অ্যান্সার দিছো সবার অ্যান্সারই কি হয়েছে? ভুল হয়েছে। এখন তার কোশ্চেন হচ্ছে কেন ভুল হয়েছে, বলো কেন ভুল হয়েছে? কারণ দেখো আমরা জানি যে আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হয়। হ্যাঁ হ্যাঁ, ভর সংখ্যা 64 64। তুমি দেখে 1 নাম্বার দাগাই দিবা। তো এখানে একটু দেখো, এটাও কিন্তু ভাই 64 64 আছে, এটাও কি আছে? 64 64 আছে। তোমরা তো এটা দেখোই নাই। এখন দেখো এর মধ্যে আবার কাহিনী কি, আমরা জানি যে ভাই কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। আর জিঙ্কের কত ভাইয়া? 30। এখানে কত দেওয়া আছে? কপার 30 দেওয়া আছে, আর জিঙ্ক কত দেওয়া আছে? 29 দেওয়া আছে। এটা কি ভুল আছে না? অথচ তুমি এটার দিকে তাকাও, দেখো কি আছে? কপার 29, জিঙ্ক কত? 30 আছে। আর কি তুমি ডি অপশন পর্যন্ত যাওই নাই, তুমি এ দেখে এই দাগাই দিছো। খুবই সহজ একটা অবজেক্টিভ, বাট এই যে একটু তুমি হচ্ছে সতর্ক ছিল না, বা তুমি হচ্ছে 1 নাম্বার দেখছেন অপশন সব সময় সবগুলা পড়ে তারপরে অ্যান্সার দিবা। একের অ্যান্সার বা এ হবে না, একের অ্যান্সার কি হবে? ডি হবে। এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরে আসা কোশ্চেন। ঠিক আছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন। সো কোশ্চেনটা দেখে অনেক সহজ মনে হবে, বাট এই যে আমি তো ভাই শিওর 50টা আমার শিওর। ঠিক আছে, দেখবা যে পরে মার্কস পাইছো 30, এটার কারণ হচ্ছে এই যে এরকম। ওকে, সো এই কোশ্চেনগুলো তোমাকে দেওয়া মেইনলি হচ্ছে যাতে আর ভুল না হয়। সো অপশন সবসময় যেটা সাজেশন থাকবে, অপশন ভালো মতো পড়বা। ওকে, তাহলে একের অ্যান্সার কোনটা হবে? ডি হবে। সবাই ভুল অ্যান্সার দিছে, একজনের সি দিছিলা, বাট সে আবার এই যে প্রোটন সংখ্যা মানে ভর সংখ্যাটা আবার ভুল করছে আর কি। ওকে, সো অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেনে যাই, বলো 2 নাম্বার কোশ্চেনটা বলো। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? 2 এর অ্যান্সার কোনটা হবে বলো? 2 এর অ্যান্সার কোনটা হবে? 1 নাম্বার কোশ্চেন আমরা বুঝছি, 1 নাম্বার কোশ্চেন আশা করি সবাই বুঝছো। কপার 29, জিঙ্ক 30। ওকে, পারমাণবিক সংখ্যাটাও দেখবা, খালি আইসোবার মানে যে ভর সংখ্যা সমান হয়ে গেছে তুমি দেখে দাগাই দিলা। এই কোশ্চেন থেকে আজকে সতর্ক হয়ে যাও, শুধু ভর সংখ্যা না প্রোটন সংখ্যাও দাগাবা। ওকে, প্রোটন সংখ্যাও দেখবা আর কি। আচ্ছা এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া? দেখো এখানে ছিল কি ভাইয়া? হ্যাঁ লক্ষ্য করি নাই ভাইয়া, এটা হচ্ছে এখন দেখো লক্ষ্য করো নাই, এখন আজকে থেকে শিখে গেলা, পরীক্ষা হলো এখন থেকে 4টা অপশনে লক্ষ্য করবা। দেখো এখানে কি আছে ভাই? নিকেল। নিকেল থেকে ভাই কি তৈরি হয়েছে বলো তো? কপার তৈরি হয়েছে। সো ছিল কি? নিকেল, মানে আলাদা একটা কি ছিল? পরমাণু ছিল, তৈরি হয়েছে কি? আবার কপার তৈরি হয়েছে, মানে আলাদা নতুন একটা পরমাণু তৈরি হয়েছে। তো ভাইয়া যখন হচ্ছে এরকম নতুন পরমাণু সৃষ্টি হয় না, বা নতুন মৌল সৃষ্টি হয় না, তো এই নতুন মৌল সৃষ্টি হওয়ার বিক্রিয়াটাকে আমরা কি বলি বলতো? নতুন মৌল। ঠিক আছে, নতুন মৌল সৃষ্টি হওয়ার বিক্রিয়াকে বলা হয় ভাইয়া ট্রান্সমুটেশন বিক্রিয়া। কি বিক্রিয়া বলা হয়? সবাই 2 নাম্বার কোশ্চেনে आंसर দাও। ট্রান্সমুটেশন বিক্রিয়া। ট্রান্সমুটেশন বিক্রিয়ায় কি হয় ভাইয়া? নিকেল থেকে কপার বা নতুন কোন মৌল সৃষ্টি হলে সেটাকে আমরা কি বলবো? ট্রান্সমুটেশন বিক্রিয়া। ওকে, তাহলে 2 এর आंसर কোনটা হবে ভাইয়া? 2 এর आंसर হবে সি নাম্বারটা। 3 নাম্বার, ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা কণা, বিটা কণা এবং গামা কণার মধ্যে কোনটাকে আগে সাজানো হয়? মানে ভেদন ক্ষমতা কার বেশি? তোমাকে আজ করা হয়েছে কি ভেদন ক্ষমতা কার বেশি। সবাই 3 নাম্বার কোশ্চেন आंसर দাও যে ভেদন ক্ষমতা কার বেশি, বলো আলফা কণা, বিটা কণা নাকি গামা কণা, কার ভেদন ক্ষমতা বেশি? সবাই মনে রাখবা গামা। ঠিক আছে, গামার ভেদন ক্ষমতা কি সবথেকে বেশি? কার ভেদন ক্ষমতা সবথেকে বেশি? গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি।
তারপরে বেশিক্ষণ বিটার, তারপরে কার আলফার, ঠিক আছে, গামা বিটা তারপরে কি আলফা, গামা বিটা আলফা, ঠিক আছে, গামা বিটা তারপরে কি বলতো আলফা। এটা হচ্ছে কি এদের ভেদন ক্ষমতা, সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার, গামা কণার, ঠিক আছে, তারপরে কার বিটা আর তারপরে কার আলফা। গামা কণা ভাই কোথায় ইউজ করা হয়, ক্যান্সার কোষ, এই যে ভেদন ক্ষমতা অনেক বেশি না, এই জন্য ক্যান্সার কোষকে ধ্বংস করতে আমরা কি ইউজ করি, ক্যান্সার কোষকে ধ্বংস করতে আমরা হচ্ছে গামা ইউজ করি আর কি। ওকে, আর ক্যান্সার কোষের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, ক্যান্সার কোষের ক্ষেত্রে আমরা কিন্তু রেডনও ইউজ করি, ঠিক আছে, রেডনও আমরা ক্যান্সার কোষ ধ্বংস করার ক্ষেত্রে ইউজ করি, তাহলে এটা মাথায় রাখবা। ওকে, তারপর 4 নম্বর কোশ্চেনটা আমরা যাই। ওকে, আচ্ছা দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, যে বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত, কোন রশ্মি বলা হয়েছে ভাইয়া, বিটা, আলফা বিটা গামা। সো আলফা বিটা গামার মধ্যে তোমাকে আস্ক করা হয়েছে যে বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত, বলো তো দেখি সবাই, বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত, সবাই এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেন আনসার দাও যে বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত, বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত। বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত বলো। ওকে, সো দেখো হ্যাঁ, বিটা রশ্মির আপেক্ষিক চার্জ হচ্ছে কত, -1, বিটা রশ্মি কত, নেগেটিভ, ঠিক আছে, বিটা রশ্মি কি মনে রাখবা, নেগেটিভ। আর মনে রাখবা বিটা রশ্মি যদি কখনো পরমাণু থেকে বের হয়ে যায় তাহলে পারমাণবিক ভর কি হয় বলতো, বিটাতে মনে রাখবা ভাইয়া বৃদ্ধি, ব ব, বিটাতে কি বৃদ্ধি, ব ব, সবাই আমার সাথে কমেন্ট করো, ব ব, মানে কি ভাইয়া বিটাতে হচ্ছে বৃদ্ধি, মানে বিটা বের হয়ে যাওয়া মানে হচ্ছে কি পাওয়া, পারমাণবিক সংখ্যা কি হওয়া বলতো, 1 বৃদ্ধি পাওয়া। যেমন আলফা কণা বের হয়ে গেছে তোমার একটা পরমাণু থেকে, তার মানে কি হবে, প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পাবে আর হচ্ছে ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। আর যখন কোনো কণা থেকে বিটা নিঃসৃত হয়ে যায় তখন প্রোটন সংখ্যা আরো কি হয়ে যায়, 1 বেড়ে যায়, প্রোটন সংখ্যা কি হয়ে যায়, 1 বেড়ে যায় আর কি, ঠিক আছে, কারণ বিটা রশ্মির চার্জ কত, -1, ঠিক আছে, বিটা রশ্মির চার্জ কত, -1, কমেন্ট করতে বলছি কি ব ব। ওকে, আচ্ছা প্রকৃতিতে ভাই ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত বলো, ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত, প্রকৃতিতে ভাই ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত, এটা একটু সবাই কমেন্ট করে জানাও, ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত। হ্যাঁ ব ব কমেন্ট করছো কে, সাইমা আক্তার কমেন্ট করছো, অরবা তাসনিম কমেন্ট করছো, আচ্ছা ওকে। তো দেখো ক্লোরিনের আইসোটোপ কত বলো, ক্লোরিনের আইসোটোপ কয়টা বলো, ক্লোরিনের আইসোটোপ কয়টা, সবাই নেক্সট কোশ্চেন আনসার দাও। ক্লোরিনের আইসোটোপ তোমাকে আস্ক করা হয়েছে, ক্লোরিন। ওকে, প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ কয়টা, আচ্ছা তো ভাইয়া মনে রাখবে ভাইয়া ক্লোরিনের আইসোটোপ হচ্ছে ভাই প্রকৃতিতে 2টা, কয়টা, ক্লোরিনের আইসোটোপ হচ্ছে ভাই 2টা, ঠিক আছে, ক্লোরিনের আইসোটোপ কয়টা, 2টা। ওকে, ক্লোরিনের আইসোটোপ কয়টা, 2টা। হ্যাঁ, কে কে সঠিক অ্যান্সার দিছো, ওকে, হ্যাঁ আচ্ছা। সো দেখো ক্লোরিনের ভাই 2টা আইসোটোপ কি কি, একটা হচ্ছে ভাই তোমার, ঠিক আছে, একটা হচ্ছে 17, ক্লোরিনের তো পারমাণবিক সংখ্যা যেহেতু আইসোটোপ তার মানে কি দুইটাই কি হবে, পারমাণবিক সংখ্যা কত হবে, 17 হবে, দুইটাই পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো, 17 হবে, ঠিক আছে। আচ্ছা বাট ভর কত হবে, একটার ভর মনে রাখবে 35 আর একটার ভর কত বলো তো 37, ঠিক আছে, একটার ভর 35 আর একটার ভর কি 37, এরা কি পরস্পরের আইসোটোপ, ঠিক আছে, তাহলে ক্লোরিনের 2টা আইসোটোপ কি 17 তো হবে, ক্লোরিনের যদি পারমাণবিক সংখ্যা 17 যেহেতু আইসোটোপ তার মানে 17 17 মিল থাকবে, জাস্ট ভর সংখ্যাটা চেঞ্জ হবে, এক জায়গা 35 আর এক জায়গায় কত হবে বলো তো 37, তাহলে ক্লোরিনের কয়টা, 2টা, ঠিক আছে, আইসোটোপ সংখ্যা কয়টা, 2টা। ওকে, আচ্ছা সাধারণ অবস্থায় জিঙ্ক পরমাণুর কয়টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা n = 3 এবং l = 1 হয়, বাপরে, বলো এই কোশ্চেনের অ্যানসার দাও, সবাই এই কোশ্চেনের অ্যানসার দাও তো, যে তোমার কি বলা হয়েছে, সাধারণ অবস্থায় জিঙ্ক পরমাণুর কয়টি ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যার n এর মান 3 আর l এর মান 1 দেওয়া আছে। সো 6 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, 6 এর আনসার কোনটা হবে বলো, 6
6 এর অ্যান্সারটা দেখতে চাও, তোমরা হচ্ছে ক খ গ না কমেন্ট করে একটু নাম্বার সহ কমেন্ট করবা যে 5-এর নাকি 6-এর নাকি 7-এর নাকি 8-এ, তাহলে বুঝতে একটু সুবিধা হয় আর কি। ওকে আচ্ছা 5-এর ডি। ওকে দেখো এটা কি n3 আছে। ওকে l1 l ইকুয়াল টু 0 মানে কি s, l ইকুয়াল টু 1 মানে কি ভাইয়া p, তাহলে কি 3p। তাহলে বলা হয়েছে 3p তে কয়টা ইলেকট্রন আছে, মেইন কথা তোমাকে আস্ক করা হয়েছে কি জিঙ্ক পরমাণুর 3p তে কয়টা ইলেকট্রন আছে। কথাটাকে আমি সহজ করে দিলাম যে 3p তে কয়টা ইলেকট্রন আছে এটা তোমাকে বের করতে হবে। সো তোমাকে যেটা করতে হবে যে ইলেকট্রন বিন্যাসটাকে করতে হবে, ঠিক আছে। এখানে বুঝলা 3p টা তোমার বের করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপর 3d কত হবে জিঙ্কের ক্ষেত্রে 10 হবে আর কি, ঠিক আছে। সো 3p6, সো তোমাকে 3p তে কয়টা ইলেকট্রন আছে, তাহলে 3p তে তাহলে কয়টা ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন আছে, তাহলে কয়টা হবে 6টা, ঠিক আছে। তাহলে কয়টা হবে 6টা, মানে তোমাকে এখানে ইনডাইরেক্টলি কোশ্চেনটাকে 2 ধাপে করা হয়েছে আর কি, বাট সহজ আর কি। ওকে কঠিন না। আচ্ছা 6টা। এরপরে সবাই 7 নাম্বার কোশ্চেন আনসার দাও, সবাই এরপরে 7 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 7 নাম্বার কোশ্চেনের আনসার দাও সবাই, দেখি 7 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 7-এর আনসার। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আজকে লাইভটা যারা যারা শেয়ার করবা তাদেরকে কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আজকে তোমাদের টপ মোস্ট 50 ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে কেমিস্ট্রি ফার্স্ট পার্টে সলভ করা হবে। তোমরা এই কোশ্চেনগুলো ভালো মতো করে যাও, ইনশাল্লাহ দেখবা যে এটার মানে লিয়া সহ মানে সলভ সহ পিডিএফটা দিয়ে দিব আর কি, ঠিক আছে। সো এটা কারা পাবা, যারা হচ্ছে আজকের লাইভটা বেশি বেশি শেয়ার করবা এবং এটার স্ক্রিনশটটা আমাদের অ্যাডমিশন পেজে দিবা। সো সবাই একটু দ্রুত শেয়ার করে বলো তো ভাইয়া যে শেয়ার ডান, সবাই একটু বলো যে ভাইয়া শেয়ার ডান। ওকে সবাই একটু কমেন্ট করে দেবে শেয়ার ডান, দেখি কে কে শেয়ার করছো আর কি। শেয়ার করো সবাই, দ্রুত শেয়ার করে দাও, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আজকে স্লাইডটা বানাইছে। এইটা সিলেক্ট করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে যে কোন কোন কোশ্চেন আজকে ক্লাসে পড়াবো বা কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাস দেখলে মনে হয় যে 1-1.5 ঘন্টা, বাট এইটার পিছনে আসলে খাটতে হয়, ব্যাক ইনটা অনেক কিছুই খাটা লাগে আর কি। সো আশা করি তোমরাও ওইভাবে রেসপন্স করবা। সো সবাই একটু চেষ্টা করো ভাই বেশি বেশি ক্লাসটা শেয়ার করে দেওয়ার। ওকে আচ্ছা থ্যাংক ইউ যারা শেয়ার করছো, দেখি কে কে শেয়ার করছো কমেন্টে। আমাদের সবার শেয়ার চাই বা সবারই চাই। ভাই আপনার সিক্রেট ফাইল থেকে কিছু কমন পাইছিলাম, থ্যাংক ইউ। ওকে আকিমনি ওয়েলকাম। আচ্ছা জান্নাতুল আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ জান্নাতুল আক্তার, তোমার জন্য শুভকামনা। সিফাত এমডি আসাদুজ্জামানকে মেনশন করছে, ওকে থ্যাংক ইউ, শেয়ার ডান। আচ্ছা শেয়ার ডান এপিস মেলিফেরা, ওকে থ্যাংক ইউ, সবাই শেয়ার করে রাখতেছো। ওকে আচ্ছা আখিমনি 32, আচ্ছা 32, ওকে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে সো দেখো এখানে অনেকে কি করবা ভাই, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো ভাই শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতার ফর্মুলা কি ভাইয়া 2n²। কি ফর্মুলা 2n²। এখন ভাই 2n² যদি হয় কি হয়, এখন যদি ভাইয়া 2n² যদি হয়, আচ্ছা আচ্ছা দেখো 2n² যদি হয় তাহলে কত আসে, এই যে n এর মান তুমি 5 বসায় দাও, 5-এর স্কয়ার ইনটু কত 2, তার মানে কত আসে 25 ইনটু 2 মানে কত আসে 50 আসে না, কত আসে 50 আসে। সো ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 50, অপশনে কত আছে 50 আসে, বাট এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তুমি যদি 2n² ফর্মুলা যাও ভুল। তোমাকে মনে রাখতে হবে ভাই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 32, কত 32। এখানে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, একটা শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে আর কি, ঠিক আছে। সো এখানে 2n² ফর্মুলা খাটবে না, এখানে কোনটা খাটবে ভাইয়া 32 খাটবে, ঠিক আছে। এটা অনেকেই কি করে দিবে ভাইয়া, অনেকেই 50 টাকায় দিবে। সো 50 কিন্তু না, অ্যান্সার কোনটা হবে ভাইয়া 32 হবে, ঠিক আছে। সো বি কেয়ারফুল, যারা 32 আনসার দিছো তারা ভালো করছো আর কি, অনেকটা মানে জানো বেসিক ক্লিয়ার আছে আর কি। ওকে আচ্ছা পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কোন কয়টা। ও আচ্ছা এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে আর কি, মানে তোমার ফার্স্টে তোমার মাথায় আসবে না। সো দেখি এটার অ্যান্সার দাও, 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো সবাই। 8-এর অ্যান্সার পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি। পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি বলো সবাই, হচ্ছে একটু 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও, 8-এর অ্যান্সারটা দিয়ে দাও। 8 সবাই 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে 8-এর অ্যান্সার কোনটা হবে 8। এমডি রহিম সরকার কমেন্ট করছে শেয়ার ডান, থ্যাংক ইউ রহিম সরকার। তপুষের তপু কমেন্ট করছে শেয়ার ডান, প্রভাত হাসান কমেন্ট করছে শেয়ার ডান। ওকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য তোমরা যাতে পাবলিক এন স্বপ্ন পূরণ করো, তোমাদের মধ্যে যেহেতু মানুষকে সহযোগিতা করার মনোভাব আছে,
সো ইনশাল্লাহ সৃষ্টিকর্তাও তোমাকে এর বেনিফিট বা এর রিটার্ন তোমাকে দিবে আর কি। ওকে, তোমাদের জন্য শুভকামনা রইল। আচ্ছা, সো তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টা বলো? তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টা? এটা একটু অ্যান্সার দাও সবাই। তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টা? তৃতীয় শক্তি স্তরের জন্য সবাই দ্রুত এটা অ্যান্সার দাও। এটা অনেকে কোশ্চেনই বুঝতে পারে নাই, ঠিক আছে? এটার অনেকে কোশ্চেনই বুঝতে পারে নাই। তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টা? তো ভাইয়া এম এর মান দ্বারা আমরা কি বুঝি? এম এর মান দ্বারা কিন্তু আমরা বুঝি অরবিটাল সংখ্যা, ঠিক আছে? এম এর মান দ্বারা আমরা কি বুঝি? অরবিটাল সংখ্যা। এম এর মান দ্বারা কি প্রকাশ করা হয়? অরবিটাল সংখ্যা। বি 4টি। আচ্ছা 4টি, সবাই কমেন্ট করতেছো 4টি। ওকে, আচ্ছা সবাই এখনো পর্যন্ত আমি কিন্তু কারেক্ট অ্যান্সার পাই নাই, সো এই জন্য আর কি এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে, এটা তোমাদের অনেকেই ধরতে পারো নাই, জানি প্রশ্নই বুঝি নাই। দেখো পরমাণুর তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টা? এম এর মান কয়টা, ঠিক আছে? এম এর মান কয়টা তোমাকে আজ করা হয়েছে। এম এর মান দ্বারা জানতে হবে তোমাকে কি প্রকাশ করা হয়। এম এর মান দ্বারা অরবিটাল সংখ্যা প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? অরবিটাল সংখ্যা। ওকে, সো দেখো এখানে আমাদের হচ্ছে আমরা তৃতীয় শক্তি স্তরে ভাইয়া আমাদের অরবিটাল কয়টা হতে পারে? তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা হতে পারে ভাইয়া? এন স্কোয়ার, ঠিক আছে? তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা হতে পারে? এন স্কোয়ার মানে কয়টা? 3 এর স্কোয়ার মানে কয়টা? 9টা। এই 9টা অরবিটাল পসিবল, সো সেটাকে বলা হয়েছে এম এর মান কয়টা হবে? 9টা হবে, তাই না? এম এর মান কয়টা হবে? 9টা হবে আর কি, ঠিক আছে? এসপিডিএফ, এসপিডি মানে 3 এর ক্ষেত্রে কি কি হতে পারে? 3s 3p 3d। সো এস এ আছে কয়টা? 2টা। মানে তুমি যদি আরো আমি তোমাকে ভেঙে ভেঙে দিই, এস এ কয়টা? মনে করো এস এ একটা অরবিটাল, পি তে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল, আর ডি তে কয়টা অরবিটাল? 5টা অরবিটাল। 3 এর ক্ষেত্রে তো তিনটা জিনিস হতে পারে, এসপিডি। এসে আছে ভাইয়া একটা অরবিটাল, পিতে আছে 3টা অরবিটাল, আর ডিতে আছে কয়টা? 5টা। 5 আর 3 8 আর 1 কত? 9। তুমি এভাবে হিসাব করো 9 আসবে, এভাবেও হিসাব করো 9 আসবে আর কি। তোমাকে মেইনলি অরবিটাল সংখ্যাটা আস করা হয়েছে। তো বুঝতে পারছো কোশ্চেনটা কিন্তু তোমাকে ডাইরেক্ট আস করা হয় নাই, একটু এলোমেলো করে আস করা হয়েছে। বাট এটা দেখে অনেকে কি দেখাই দিছো? 4 দেখাই দিছো। 4 হবে না, অ্যান্সার কত হবে? 9 হবে। এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ এখন বুঝছি, ঠিকই ছিল আর কি। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আসা কোশ্চেন। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ট্রিকি কিছু কোশ্চেন আসে যেগুলো আসলে আমরা বুঝি না বা একটু বুঝতে টাইম লাগে আর কি। তো এখন কি সবাই ক্লিয়ার? একটু ক্লিয়ার হলে সবাই কমেন্ট করে যাবে ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার দেবে এরপর সবাই। 9 ভাইয়া সিক্রেট ফাইলটা দিতে পারবেন? সিক্রেট ফাইলটা তো এগ্রির জন্য ছিল আর কি। এটা তোমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে ফার্স্ট যে ভিডিওটা আছে ওটা লিঙ্কে দিয়ে দেওয়া আছে আর কি। ওকে, আচ্ছা তুমি অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিবা, লাস্ট যে ভিডিওটা পাবা ওই যে এই তোমার হচ্ছে বায়োলজি যে সাজেশনটা ছিল, ম্যারাথন ক্লাস ছিল আর কি, ওইটার ফার্স্ট লিঙ্কে পিন করে দেওয়া আছে সিক্রেট ফাইলটা। ওকে, আচ্ছা ক্লিয়ার। দেখো এরপর সবাই 9 নাম্বার কোশ্চেনের আনসার দাও। দেখো 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? দেখো 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। 9 নাম্বারের আনসার কি কেউ দিছো? আচ্ছা ক্লিয়ার, আকিমনি কমেন্ট করছে ক্লিয়ার, আসান ভাই কমেন্ট করছে 9 এর ডি, 9 এর ডি। আচ্ছা দেখো অতি বেগুনি, ঠিক আছে? অতি বেগুনি, তো আমরা জানি যে ইউভি শুরু হয় কত, মানে অতি বেগুনি মানে কি? ইউভি, তাই না? সো আমরা জানি যে ইউভির পর কে আসে ভাইয়া? ভিজিবল, তাই না? তারপরে কে? আইআর। সো তুমি এখান থেকে বুঝতেই পারতেছো যে ভিজিবল যেহেতু 380 দিয়ে শুরু হয়, তাহলে ইউভি নিশ্চয়ই 380 তে শেষ হবে। তুমি যদি মুখস্থ না থাকে ইউভি, তুমি তো জানো যে 380 তে কি হবে? এটা শেষ হবে, ঠিক আছে? সো ইউভি কত দিয়ে শুরু হবে ভাইয়া? 10 থেকে 380 ন্যানোমিটার, ঠিক আছে? 10 থেকে 380 ন্যানোমিটার হচ্ছে কি তোমার ইউভিটা, 10 থেকে 380 ন্যানোমিটার। বাট অপশনে দেখো তো ভাই, এই অপশনটা কি কোথাও আছে? অপশনটা কি এটা কোথাও আছে 10 থেকে 380 ন্যানোমিটার? অপশন কিন্তু কোথায় নাই, ঠিক আছে? অপশন কিন্তু এই অপশনটা কিন্তু কোথাও নাই। সো আমাদের যে ভুলটা হয়, আমরা অনেক সময় কোনোটি নয় এটা দাগাতে চাই না, আমরা কোনোটি নয় এটা কখনো দাগাইতে চাই না আর কি। সো কোনোটি নয় যে হতে পারে এটাও মাথায় রাখবা, ঠিক আছে? অনেক সময় আছে কি অ্যান্সার নাও থাকতে পারে। সো কোনোটি নয় এটাও তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো কোনোটি নয়ও দাগাইতে তোমরা আবার একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করো যে আসলে কি অ্যান্সার আছে নাকি নাই। সো কোনোটি নয় স্বাচ্ছন্দ্যে দাগাবা আর কি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি পাসপোর্ট শনাক্তকরণ মেশিনে ব্যবহৃত হয়? পাসপোর্ট শনাক্তকরণ মেশিনে কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি ব্যবহৃত হয় বলো? 10 নম্বর কোশ্চেন আনসার তো 10। আচ্ছা 11-র অ্যান্সার দিল কি? আমি তো এখনো 10এই আছি, 11-র অ্যান্সার কিভাবে? আচ্ছা সবাই আছে এরপরে 10 নম্বর কোশ্চেনের আনসার দাও। 10-এর অ্যান্সার কোনটা হবে বলো? 10-এর ডি, 10-এর ডি। আচ্ছা
তো ভাই জাল টাকা, জাল পাসপোর্ট এগুলো শনাক্ত করতে গেলে আমাদের কোন রশ্মি লাগে? ইউভি রশ্মি লাগে, ঠিক আছে? ইউভি রশ্মি লাগে আর কি, ঠিক আছে? তো ইউভি রশ্মি বা অপটিক্যাল সেন্সর রূপে আমরা ইউজ করি যেটা, বা তোমার হচ্ছে ইউভি যে যন্ত্রটা আছে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে, সেটা আমরা মেইনলি ইউজ করি ভাই 230 থেকে 380। এটা আমি যখন মুখস্থ করলাম তখন মুখস্থ করলাম ভাই 2338। কি মুখস্থ করাইতাম? 2338, মানে ভাই 230 থেকে 380, ঠিক আছে? 2338। সবাই আমার সাথে কমেন্ট করো তো, 2338, ঠিক আছে? 2338, এটা একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, 2338, ঠিক আছে? 2338, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো, 2338, ঠিক আছে? 2338, ওকে? 2338 মানে কি 230 থেকে 380, ঠিক আছে? 230 থেকে 380 আমরা ইউজ করি। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসছিল কালকে কৃষিতে, যে তোমার লাইট থেরাপিতে কোনটা ইউজ করা হয়। তো লাইটের দাম কত বলছিলাম? 300, ঠিক আছে? লাইটের দাম কি বলছিলাম? 300। আর ড্রাগের ক্ষেত্রে কি বলছিলাম? এটা আমি তোমাদের যখন 2 হাজার ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু অনেক ভালো মতো পড়াই দিয়েছিলাম আর কি, এই যে ইউভি যে ব্যবহারটা আছে। আর তোমার হচ্ছে ড্রাগের ক্ষেত্রে কি বলছিলাম ভাই? ড্রাগের দাম হচ্ছে 200 টাকা, এখন দাম বেড়ে কত হয়ে গেছে? 200 টাকার ড্রাগ এখন 400 টাকা হয়ে গেছে। তাহলে ড্রাগ শনাক্তকরণ হচ্ছে 200 থেকে 400। লাইট থেরাপিতে কত ভাই? 300, ঠিক আছে? প্রোটিন অ্যানালাইসিসে কত ভাই? 360, ঠিক আছে? প্রোটিন অ্যানালাইসিসে 360, ওকে? তো এই ইনফরমেশনগুলো আরো যখন পড়াই দিব তখন আর কি। আর কারো যদি এখনো জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে আমার ইউটিউবে আপলোড করে দেওয়া আছে 2 অধ্যায়ের ক্লাসটা, ওইটা দেখে নিলে হবে। আচ্ছা, ও এটা আসলে আবার কোথা থেকে? কোনটি সরিষা ফুলের পুষ্পগত বিন্যাস? আচ্ছা, এটা মনে হয় ভুল করে চলে আসছে আর কি। আচ্ছা, 12 নাম্বার, পারদের রেখা বর্ণালীতে কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? পারদের রেখা বর্ণালীতে বলো, পারদ বা হচ্ছে কি মার্কারি, ঠিক আছে? পারদ বা মার্কারি রেখা বর্ণালীতে কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? সবাই কমেন্ট করো। সবাই হচ্ছে এটা আনসার দাও, 2338 ইউভি। আচ্ছা দেখো, পারদের রেখা বর্ণালীতে কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? পারদের রেখা বর্ণালীতে বলো তো। সো ভাই মনে হয় পারদ বা মার্কারি, তো দেখবা যে ওই যে টিচাররা ওই যে আগে মনে করো যে হোয়াইট বোর্ডে যে সকল স্যাররা পড়াতেন আর কি, তারা কি করতো সকালবেলা কি করতো, তোমার যে সকালবেলা পড়তে যখন যেতা তখন কিন্তু মার্কার দিয়ে সে কিন্তু দেয়ালে মানে বোর্ডে লিখতো, তাই না? কি দিয়ে লিখতো? মার্কার দিয়ে লিখতো, ঠিক আছে? কখন লিখতো ভাইয়া? সকালবেলা লিখতো। মার্কার দিয়ে কখন লিখতো? সকালে লিখতো, ঠিক আছে? কখন লিখতো? সকালে। কখন লিখতো? সকালে লিখতো। কখন লিখতো? সকালে লিখতো, ওকে? সো মার্কারি দিয়ে মনে রাখবা ভাই যে এইচডি মানে কি মার্কারি না? সো মার্কার কলম দিয়ে কখন লিখতো? সকালবেলা লিখতো। তো সকাল দিয়ে কি হলো? সবুজ, কমলা, লাল। মার্কারি কি কি কালার দেয় ভাই? সকাল। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? সকাল, সবুজ, কমলা, লাল। সবুজ, কমলা, লাল। তাহলে কোন রংটি সুস্পষ্টভাবে পাওয়া যায় ভাইয়া? কমলা রংটা সুস্পষ্টভাবে পাওয়া যায়। সকাল। সবাই আমার সাথে কমেন্ট করো কি? মার্কারি হচ্ছে কি সকাল, সবুজ, কমলা, লাল, ঠিক আছে? সবুজ, কমলা, লাল। সবাই কমেন্ট করো কি? সকাল। এটা একটু সবাই কমেন্ট করো তো, সকাল, সবুজ, কমলা, লাল, ওকে? সবাই পড়ায় মনোযোগ দাও, আউট টপিকে কথা বাদ, সবাই পড়ায় মনোযোগ দাও, কনসেন্ট্রেশন ব্রেক হবে। যেটা কমেন্ট করতে বলি সেটা কমেন্ট করো। সকাল, এটা একটু সবাই কমেন্ট করো, সবুজ, কমলা, লাল। আচ্ছা, এরপর আসি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা এমএক্স একটা যৌগ দেওয়া আছে। এখানে বলা হয়েছে ওই লবণের দ্রাব্যতা তোমাকে বের করতে হয়েছে, যে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল কেএসপি কত? দ্রাব্যতা গুণফল তোমাকে কেএসপি আস করা হয়েছে। সকাল, হ্যাঁ, এপিস মেলিফের অনেক ভালো কমেন্ট করছে, সবুজ, কমলা, লাল। অরবা তাসলিমও কমেন্ট করছে, এবং সবাই 13 নম্বরের অ্যান্সার দিয়ে দাও। সকাল, 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 ওকে? সবুজ, কমলা, লাল, সকাল, ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই হচ্ছে একজন একজনকে মক করা বাদ দাও, ক্লাসে মনোযোগ দাও। ভুল হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। ভুল হইলে এখন যার ভুল হয়েছে সেই পরীক্ষা হলে যে ভালো করবে, ওকে? সো কেউ কাউকে টিচ করো না, সবাই পড়ো ভালো মতো। আচ্ছা, সো দেখো এখানে এমএক্স এর সম্পৃক্ত দ্রবণকে কি করা হয়েছে? তোমার দ্রাব্যতা দেওয়া আছে, এক্স এর দ্রাব্যতা দেওয়া আছে এত। এটার আনসারটা সবাই দিতে থাকো, আমি একটু এটা সলভ করাই দিই, ওকে? সবাই 13 নাম্বারটা শুধু দেখো ভাইয়া, এমএক্স কে ভাঙলে আমি কি পাই? এম প্লাস প্লাস কি এক্স মাইনাস, তাই না? এম প্লাস আর এক্স মাইনাস। সবাই 13 নম্বর কোশ্চেন আনসার দাও। সো দেখো এম কে আমি কি লিখবো? এস লিখবো। এক্স কেও কি লিখবো? এস লিখবো। সো এটা যদি আমি দ্রাব্যতা গুণফল বা কেএসপি বের করি তাহলে কি আসবে? এস ইন্টু এস মানে হচ্ছে কি এস স্কোয়ার। কি আসবে? এস স্কোয়ার। তো এস স্কোয়ার যদি হয়, তোমার এস এর মান কত দেওয়া আছে ভাইয়া? এস এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার -5। 10 টু দি পাওয়ার -5 এর হোল স্কোয়ার কত? 10 টু দি পাওয়ার -5 এর হোল স্কোয়ার কত বলো? 10 টু দি পাওয়ার -5 এর হোল স্কোয়ার কত হবে? 12 সি 13। আচ্ছা 13 নাম্বার, আমরা এখন 13 নাম্বার আছি।
তো 10⁻⁵ এর স্কোয়ার মানে কত, গুণ হয়ে যায়, তাহলে কত আসবে এখানে? আবার কেউ 5 এ 5 এ 25 করে দিও না আবার ভুলেও, 5 × 2, 5 × কি হবে 2 হবে, 5 দুগুণে কত হবে 10 হবে, 10⁻⁻10, 10⁻⁻10, ওকে 10⁻⁻10। আচ্ছা, শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাসে কোন আলো সম্পূর্ণ শোষণ করে? বলো, কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো শোষণ করে? কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো শোষণ করে? বলো, কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণরূপে শোষণ করে? তোমরা মনে রাখবা যে কুনা, ঠিক আছে, কুনা, এই কুনা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস। সময়ের সাথে কমেন্ট করো কুনা, ঠিক আছে। কুনা কোনো বর্ণ দেয় না, কুনা কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না, ঠিক আছে। কে কে দেয় না? কুনা কোনো বর্ণ দেয় না, মানে কপার আর সোডিয়াম বর্ণহীন বা কোনো বর্ণ দেয় না, কপার আর কে সোডিয়াম। তো ভাই কপারের কালার কি? কপারের কালার ভাই নীল, আর সোডিয়ামের কালার কি ভাইয়া? সোনালী হলুদ, সোনালী হলুদ। সো এই দুইটা যেহেতু ভাইয়া তোমাকে কোবাল্ট ব্লু গ্লাসে কোনো কালার দিচ্ছে না, তাহলে এরা কি করতেছে? সম্পূর্ণরূপে শোষণ করতেছে। কোন কোন দুইটা কালার শোষণ করতেছে? একটা হচ্ছে ভাই সোনালী হলুদ, আর একটা হচ্ছে কোনটা? নীল। সো অপশনে কোনটা আছে? সোনালী হলুদ। তাইলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাই বি নাম্বারটা। যেহেতু সোনালী হলুদ কোনো কালার দিচ্ছে না বা কোবাল্ট ব্লু গ্লাসে পুরো বর্ণহীন হয়ে যাচ্ছে, এজন্য অ্যান্সার কোনটা হবে ভাই? সোনালী হলুদ। অ্যান্সার কোনটা হবে? সোনালী হলুদ, ওকে। আচ্ছা, এরপরে 15 নম্বর কোশ্চেন আনসার দাও যে নেসলা দ্রবণ কি? 15 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে নেসলা দ্রবণ। সবাই 15 নম্বর কোশ্চেন আনসার দাও। 15 মেডিকেল আসছিল এবার, বাট ভুল করেছিলাম, এখন আর ইনশাল্লাহ ভুল হবে না। সো প্যারা নাই, আর ভুল হয়েছে এবার মনে থাকবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, সবাই এরপর 15 নম্বর কোশ্চেন আনসার দাও যে নেসলা দ্রবণ কাকে বলে? নেসলা দ্রবণ দেখো এই যে অলরেডি অনেকে বি কমেন্ট করছো, অনেকে সি কমেন্ট করছো। হ্যাঁ, কুনা কোনো বর্ণ দেয় না কোবাল্ট ব্লু গ্লাসে, ওকে। আচ্ছা দেখো 14 আনসার, 15 আনসার কি হবে? বি নাকি সি? দেখো সমান সমানে বি আর সি নিয়ে 50-50 মারামারি হচ্ছে আর কি। সো আমরা আসলে দেখি। সো মনে রাখবা ভাইয়া নেসলা দ্রবণের সঙ্গে কখনো K2HgI4 না, এটা ভুলে যাও। K2HgI4 না, K2HgI4 প্লাস KOH, ঠিক আছে। K2HgI4 প্লাস KOH অথবা NaOH, ঠিক আছে, অথবা কি NaOH, ঠিক আছে। K2HgI4 প্লাস KOH অথবা NaOH, ঠিক আছে। এখানে K2 না, এখানে KHgI4 আসলে ডিও হবে না। তো এটাও আসতে পারে, বা অনেক সময় K2HgI4 হয় কখনো যখন বলা হয় কোনটার ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে, কোনটার ক্ষারীয় দ্রবণকে নেসলা দ্রবণ বলা হয়। সো ক্ষারীয় দ্রবণ যেহেতু প্রশ্নে উল্লেখ করা আছে, তার মানে ভাই KOH টা অলরেডি প্রশ্নে চলে আসছে, এই জন্য KOH টা দেওয়া লাগবে না। বাট এখন যেহেতু উল্লেখ নাই, ডাইরেক্ট তোমাকে নেসলা দ্রবণ আস করা হয়েছে, তার মানে এটা ভুল। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাই গ নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ, ঠিক আছে। অ্যান্সার হবে কোনটা? গ হবে, হ্যাঁ সি হবে, ওকে, নট বি। 16 নাম্বার বলো আরএফ। আরএফ এর মানের একক কোনটা? মিলিমিটার, সেন্টিমিটার নাকি কোনটা? বলো তোমরা কোনটা পড়ছো? আরএফ এর একক কোনটা বলো? আরএফ এর একক কে কি পড়ছো আমাকে জানাও তো দেখি। আরএফ এর একক, আরএফ এর এককের মান কত? রিটেনশন ফ্যাক্টর। বলো অ্যান্সার কোনটা হবে? 16 এর অ্যান্সার 16, আচ্ছা হ্যাঁ 16 অ্যান্সার কোনটা হবে বলো? 16 এর অ্যান্সার ডি। আচ্ছা দেখো, সো মনে রাখবা ভাইয়া আরএফ, আরএফ হচ্ছে একটা অনুপাত। আরএফটা কি? একটা অনুপাত। আর আমরা জানি যে ভাইয়া অনুপাতের কি নাই? অনুপাতের ভাইয়া কোনো একক নাই। অনুপাতের কি নাই ভাইয়া? কোনো একক নাই। তাহলে মানের একক কোনটি? কোনোটি নয়, কোনো একক নাই, ঠিক আছে। তাহলে কি কোনো একক নাই, তাহলে 16 অ্যান্সার হবে ডি নাম্বারটা। কোনগুলো ভাইয়া অপধাতু? সবাই 17 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোনগুলো অপধাতু। 17 নম্বর কোশ্চেন আনসার দাও। আচ্ছা 17 নম্বর কোশ্চেন আসো। 17 নম্বর, কোনগুলো অপধাতু? 17 নম্বর কোশ্চেন আনসার দাও তো। 17 নম্বর কোশ্চেন আনসার দাও। 17 আচ্ছা দেখো, তো মনে রাখবে ভাই অপধাতু বা সেমিকন্ডাক্টর গুলো মনে রাখার উপায় হচ্ছে ভাই, মনে রাখবা জি বেআই আসিতেছি সাবধানে, ঠিক আছে।
জি বেআই। সবাই একটু আমার সাথে কমেন্ট করো। আসতেছিটা ভাইয়া ইংলিশে লিখবা, ঠিক আছে? আসতেছি, আসতেছি। সবাই আমার সাথে একটু কমেন্ট করো তো, আসতেছি। এটা একটু আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করো তো, আসতেছি, আসতেছি। এটা একটু সবাই ইংলিশে কমেন্ট করো, আসতেছি সাবধানে, ঠিক আছে? এই যে সাবধানে, সাবধানে যে তোমরা এই যে মেসেঞ্জার চ্যাট করার সময় এভাবে একটু শর্টকাটে লেখো না, সাবধানে, ঠিক আছে? জি বেআই আসিতেছি সাবধানে, এটা হচ্ছে অপধাতু। জিতে ভাইয়া জার্মেনিয়াম, বিআইতে কি ভাইয়া বোরন, জিতে কি জার্মেনিয়াম, বিআইতে কি ভাইয়া বোরন, ঠিক আছে? জিতে ভাইয়া জার্মেনিয়াম, আসতেছিটা কমেন্ট করতে বলছিলাম সবাইকে, আসতেছিটা সবাইকে কমেন্ট করতে বলছিলাম, ওকে? আচ্ছা, হ্যাঁ, তো দেখো, জিতে ভেয়া জার্মেনিয়াম, বিআইতে ভেয়া বোরন, আসতেসিতে ভেয়া আর্সেনিক, টিতে ভেয়া টেলুরিয়াম আর সিতে ভেয়া সিলিকন। আসতেসির মধ্যে ভেয়া তিনটা মৌল চলে আসছে, এসতে আর্সেনিক, টিতে ভেয়া টেলুরিয়াম আর সিতে এসআইতে কি ভেয়া সিলিকন, আর সাবধানেতে কি ভেয়া এসবি মানে হচ্ছে কি অ্যান্টিমনি, ঠিক আছে? এসবি মানে কে অ্যান্টিমনি। তাহলে জি বেআই আসতেছি সাবধানে, জি বেআই আসতেছি সাবধানে, এটা সবাইকে কমেন্ট করতে বলছিলাম। আসতেছি আখিমনি কমেন্ট করছে, এমডি রহিম সরের কমেন্ট করছে, রতন হালদার কমেন্ট করছে, জান্নাতুল আক্তার কমেন্ট করছে আসতেছি। আচ্ছা, রাইসা নিহা কমেন্ট করছে, অলবাদ আসলিম কমেন্ট করছে, তপু সেন তপু কমেন্ট করছে, ওকে। এপিসমি লিফেরা কমেন্ট করছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, তো আসতেছি, আসতেছির মধ্যে কয়টা যৌগ আছে? তিনটা আছে আর কি, ওকে। সাইম আক্তার কমেন্ট করছে, সিফাত কমেন্ট করছে, ওকে। অর্থি কমেন্ট করছে, ওকে। আসতেছি, তাহলে দেখো এখানে সবগুলা মিলছে কোনটাই, যে জি আসতেছির এই যে সি আর আসতেছির আসে যেটা ছিল এই, তাহলে সবগুলা মিলে গেছে। তাহলে সতের আনসার কোনটা হবে? এ নাম্বারটা হবে আর কি, ওকে। আচ্ছা, মুদ্রা ধাতু, তোমরা তো অনেকে মুদ্রা ইউজ করো, তো মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা বলো? মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা? মুদ্রা ধাতু নামে কোনটা বলো? মুদ্রা ধাতু বলা হয় কোনটাকে? মুদ্রা ধাতু, ঠিক আছে? মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু বলা হয় কোনটা ভাইয়া? মুদ্রা ধাতু হচ্ছে, আমরা জানি যে একসময় গোল্ডকে মুদ্রা, মানে এখন তো আমরা টাকা ইউজ করি বা ইয়া ইউজ করি, সে একসময় কিন্তু গোল্ড কিন্তু মুদ্রা হিসেবে ইউজ করতো, ঠিক আছে? মুদ্রা হিসেবে কি ইউজ করতো? গোল্ড। সো গোল্ডের দাম অনেক বেশি, যারা গরিব ছিল তারা গোল্ড ইউজ করতো না, তারা কি করতো? সিলভার ইউজ করতো। তারা কি করতো? সিলভার ইউজ করতো। যারা তার থেকেও বেশি গরিব, যাদের কপাল খারাপ, তারা কি ইউজ করতো? কপার ইউজ করতো, ঠিক আছে? তারা কপাল খারাপ যেহেতু, তারা কি ইউজ করতো? কপার ইউজ করতো। তাহলে কপার, সিলভার, গোল্ড। গোল্ড তো এমনি ইউজ করে, আরেকটা কি মনে রাখবা? সিলভার, আরেকটা কি? কপার। কপার, সিলভার, গোল্ড। কপার সিলভার কি কি লেখে? এজি, আর গোল্ড কি কি লেখে? এইউ। কপার, সিলভার, গোল্ড, সিইউ এজি এইউ, সিইউ এজি এইউ। এটা কিন্তু আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি না, এটা হচ্ছে কপার, ঠিক আছে? তাহলে কপার, সিলভার আর কি বলতো? গোল্ড। তাহলে 18 আনসার কোনটা হবে? 18 আনসার হবে গ নাম্বারটা, ওকে। আচ্ছা, 19। আচ্ছা, 19 নাম্বার কোশ্চেন আনসার দাও সবাই, একটু 19 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 19 এর আনসার কোনটা হবে? 19, 19 এর আনসারটা সবাই দাও। সবাই হচ্ছে 19 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে 19 এর আনসার কোনটা হবে? 19। আচ্ছা, দেখো 19 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে? 19-এর ডি, 19-এর ডি, 19-এর ডি। আচ্ছা, 19-এর এ, আমি এড়েই যাচ্ছিলাম আর কি, ঠিক আছে? সো দেখো, পর্যায় সারণী বা মূল ভিত্তি বই দুইটাই আছে, ঠিক আছে? একটা আছে পারমাণবিক সংখ্যাও আছে, আবার ইলেকট্রন বিন্যাসও আছে। বাট যদি দুইটাই অপশনে থাকে, সেক্ষেত্রে আমার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? ইলেকট্রন বিন্যাসটা। যদি ইলেকট্রন বিন্যাস অপশনে না থাকতো, তাহলে তুমি পারমাণবিক সংখ্যা দিতে পারতা। বাট মেইন যে মূল যে ভিত্তিটা, সেটা কোনটা হবে? ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? আর আধুনিক পর্যায় সারণী বা মূল ভিত্তি যদি বলে, তাহলে মনে রাখবা কি? ইলেকট্রন বিন্যাস। আর যদি কখনো বা ইলেকট্রন বিন্যাস না থাকে, সেক্ষেত্রে তুমি পারমাণবিক সংখ্যা বলতে পারবো আর কি, ওকে। বাট ইলেকট্রন বিন্যাস আসলে ইলেকট্রন বিন্যাস। বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি? কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি বলো তো? নিষ্ক্রিয় গ্যাস তো গ্রুপ 18, তাই না? সো 18-র মধ্যে কোনটার পরিমাণটা বেশি থাকে আর কি, ঠিক আছে? কোনটার পরিমাণটা বেশি থাকে আর কি বলো? আমরা একটু, আমি লিখি যে আসলে মানে নিষ্ক্রিয় গ্যাস বাদে, তোমরা একটু এটা অ্যান্সার দিয়ে থাকো, আমি তোমার বাকি ইনফরমেশন গুলাও দিই। নাইট্রোজেন থাকে ভাই কত পার্সেন্ট? 78% থাকে ভাই নাইট্রোজেন। অক্সিজেন থাকে ভাই কত পার্সেন্ট? অক্সিজেন থাকে ভাই কত পার্সেন্ট? O2 মানে কি? ও মানে কি? 0, সাথে কি আছে? 2 আছে। তুমি জাস্ট একটু উল্টা করে দিবা, 0 2 জায়গায় কি করে দিবা ভাইয়া? 2 0 করে দিবা।
অক্সিজেন কত পার্সেন্ট থাকে ভাইয়া 20% থাকে, অক্সিজেন কত পার্সেন্ট থাকে 20% থাকে আর কি। ওকে, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট থাকে দেখি, এটা একটু কমেন্ট করে জানাও তো যে কার্বন ডাই অক্সাইডটা কত পার্সেন্ট থাকে। আচ্ছা, সো মনে রাখবে কোনটা বেশি থাকে, আর্গন বেশি থাকে। কোনটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটা বেশি থাকে, আর্গন বেশি থাকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকেও কমেন্ট করে জানাতে পারবা কার্বন ডাই অক্সাইড। সো দেখো মনে যদি নাও থাকে মনে রাখবে এখানে কয়টা জিরো আছে, CO2 মানে জিরো কয়টা আছে, ও মানে ও মানে জিরো, ও মানে কি জিরো, জিরো ভাইয়া দুইটা আছে। তো তুমি কি করবা ভাই, জিরো দুইটা বসাই দিবা, এই যে দুইটা জিরো বসাই দিলা। ওকে, এখানে ভাই কয়টা সংখ্যা আছে, কার্বন একটা অক্সিজেন দুইটা, টোটাল কয়টা সংখ্যা আছে, তিনটা সংখ্যা আছে না, তাহলে তারপর কি বসাবা 3 বসাই দিবা। তাহলে মনে রাখবা আর একটা কি করবা, দশমিক বসাই দিবা। তাহলে 0.033 এটা কার পার্সেন্টেজ, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033, ঠিক আছে, কি বলবো 0.033, কি হয় মনে রাখলাম CO2, সি একটা অক্সিজেন দুইটা, তার মানে কয়টা তিনটা সংখ্যা, এই জন্য এখানে 3 আসছে। আর জিরো কয়টা হবে, দুইটা হবে, যেহেতু O2 আছে, এই একটা জিরো দুইটা জিরো, অনেক সময় অপশনে তোমাকে একটা জিরো দিয়ে দিতে পারে, দুইটা জিরো দিয়ে 3 লিখতে পারে, তো এটা যাতে ভুল না হয়। এখন আর্গনের পার্সেন্টেজ কত, আর্গনের শেষে 9 আছে, 9তে মনে রাখবা 9.93%। আর্গনের পার্সেন্টেজ কত 0.93%, আর্গনের পার্সেন্টেজ কত 0.93%। ওকে, আচ্ছা, তো আশা করি এগুলা কি আর ভুল হবে, পার্সেন্টেজের যা যা ছিল সবগুলাই মোটামুটি কভার করে দিছি। আর পানি হচ্ছে 1 থেকে 4%-এর মতো থাকে হচ্ছে পানি। সো আশা করি আর কোনো পার্সেন্টেজ মনে হয় না বাদ আছে, এটুকুই সবার ক্লিয়ার হয়েছে। আর্গন 0.99 না ভাইয়া 0.93, ওকে, আর্গন 0.93। ওকে, সো এটা মাথায় রাখবা। এবার মনে রাখতে পারো যে আর্গনের 9 আছে, 9তে এই জন্য 0.9, আর আর্গন লিখতে পারো 3টা লিটার, এই জন্য 3, ঠিক আছে 0.93 আর কি। আমার মনে থাকতো না, ব্রেন ভালো না, এই জন্য এইভাবে মনে রাখতাম। তো তোমরা যাদের ব্রেন ভালো না, তোমরা স্মৃতিশক্তি খারাপ, তাহলে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, নিচের কোন যৌগটি দ্রাব্যতা সবচেয়ে বেশি, নিচের কোন যৌগটি দ্রাব্যতা সবচেয়ে বেশি, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, স্ট্রোনশিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, কোনটা দ্রাব্যতা সবচেয়ে বেশি বলো। আচ্ছা, সবাই এবার 21 নম্বর কোশ্চেন আনসার দাও। 21, এখন আমরা 21-এ আসছি, বলো 21, 21-এর আনসার দাও। 21, 21, ওকে। ওকে, দেখি সবাই 21 নম্বর কোশ্চেন আনসার দাও। 21, 21, 21, 21 ডি, 21 ডি, 21 ডি। ওকে, আচ্ছা 21 বিও আসছে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা, আমি এটা মানে ওই যে ফাজানি নীতিতে করা যায়, আমরা যখন 3 অধ্যায় যাবো তখন ফাজানি নীতিতে দেখাবো, বাট এখন মনে রাখবা ভাইয়া বাঁশ পানিতে অদ্রবণীয়, ঠিক আছে, বাঁশ পানিতে কি অদ্রবণীয়, ঠিক আছে, সবাই আমার সাথে কমন, বাঁশ পানিতে কি অদ্রবণীয়, বাঁশ কি হয় পানিতে কখনো দ্রবণীয় হয় না, ঠিক আছে, বাঁশ পানিতে অদ্রবণীয়, বুঝছো, বাঁশ পানিতে কি অদ্রবণীয়, বুঝতে পারছো, বাঁশ পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, আপনি কোন ইয়ারে পড়েন, পিছিয়ে লাগে কেন, আচ্ছা আমি হচ্ছে 4th ইয়ারে। আচ্ছা, সো দেখো নিচের কোন যৌগটি দ্রাব্যতা সবচেয়ে বেশি, সো মনে রাখবা বাঁশ পানিতে অদ্রবণীয়, ঠিক আছে, বাঁশ পানিতে কেন অদ্রবণীয়, সো দেখো এটা যদি আমরা একটু সম্পর্কটা বের করি, বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো। ওকে, সো বাঁশ যেটা আছে মানে লাস্টে যেটা আছে বা মানে বেরিয়াম সবচেয়ে কি কম দ্রবণীয়, ঠিক আছে, বেরিয়ামকে অদ্রবণীয় বলা যায়, তাহলে উপরের দিকে কি দ্রবণীয়তা বেশি, তাহলে হচ্ছে বেরিলিয়াম সবচেয়ে বেশি দ্রবণীয়, তারপরে কে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে কি স্ট্রোনশিয়াম। সো এর মধ্যে সবার উপরে কি আছে, বেরিলিয়াম কি অপশনে আছে, বেরিলিয়াম কিন্তু অপশনে নাই, তাহলে সেকেন্ডে কে বেশি সবচেয়ে দ্রবণীয়, ম্যাগনেসিয়াম সবচেয়ে বেশি দ্রবণীয়, সো অপশনে ম্যাগনেসিয়ামটা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম সালফেট, অ্যান্সার কোনটা হবে ম্যাগনেসিয়াম সালফেট, অ্যান্সার কোনটা ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। ওকে, 21 অ্যান্সার হবে কি বি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 22, কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, বলো কার কার মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, বলো কর্ণ সম্পর্ক বিদ্যমান কার কার মধ্যে। আচ্ছা,
সবাই হচ্ছে এরপরে 22 নম্বর কোশ্চেন আছে তো 22। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, বাহ আর বেশ, ঠিক আছে, বাহ আর বেশ হচ্ছে পানিতে দ্রবণীয়, বাহ আর বেশ পানিতে দ্রবণীয়, ঠিক আছে, এটাও সবাই কমেন্ট করো, বাহ আর বেশ পানিতে দ্রবণীয়। বাহতে কি ভাইয়া, বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, আর বেশতে কি ভাইয়া, বেরিয়াম সালফেট, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। বাহ আর বেশ কি পানিতে দ্রবণীয়, বাহ আর বেশ পানিতে দ্রবণীয়, বাহ, বাহতে কি বা আকার আছে তার মানে বি এ, আর বেশ বিই, ঠিক আছে। বাহ আর বেশ সবাই একটু কমেন্ট করো, পানিতে দ্রবণীয় কারা, বাহ আর বেশ হচ্ছে পানিতে দ্রবণীয়, আর বাশ হচ্ছে কি পানিতে অদ্রবণীয়। বাশতে কি বি এ SO4, BaSO4 হচ্ছে পানিতে অদ্রবণীয়, বাট BeSO4 আবার কি পানিতে দ্রবণীয়। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা শর্টকাট বলে দিলাম, এই শর্টকাটটা পরীক্ষার হলে দ্রুত MCQ সলভ করতে কাজে লাগবে আর কি। ওকে, আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমরা আসি হচ্ছে কোন দুইটার মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। ওকে, সো মনে রাখবা ভাইয়া, আচ্ছা, সো আচ্ছা, সো দেখো এখন কি হয়েছে মনে রাখবা, যে অনেকের কি থাকে বলতো, যে বিরিয়ানির আলু যেটা আছে না, বিরিয়ানির আলু দেখবা যে অনেকের বিরিয়ানি থেকে বিরিয়ানির আলুটা বেশি পছন্দ, ঠিক আছে, অনেকের কাছে কি বিরিয়ানি থেকে বিরিয়ানির আলুটা অনেক বেশি পছন্দ। সো কি হয়েছে, বিরিয়ানি খেতে গেছে, তো বিরিয়ানি খেতেছে, দেখে যে বিরিয়ানির আলুটা বাসি হয়েছে, বিরিয়ানির আলুটা কি হয়েছে, বাসি হয়েছে আর কি। তো যার হচ্ছে এখন বিরিয়ানিটা অনেক পছন্দ, সো সে কি করছে, একটা ম্যাজিশিয়ানের কাছে নিয়ে গেছে। লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, কি নামে ম্যাজিশিয়ান ছিল, লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল। সে কি করছে, বিরিয়ানি যে বাসি আলু ছিল, বাসি যে আলুটা ছিল, বিরিয়ানির যে বাসি আলুটা ছিল, বিরিয়ানির যে বাসি আলুটা ছিল সেটা কি করে দিছিল, সে ঠিক করে দিছিল। কে ঠিক করে দিছিল, লিনা। লিনা ম্যাজিশিয়ানটা কি করছিল, বিরিয়ানির যে বাসি আলুটা আছে, হ্যাঁ ক্লাসটা ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া হবে, অ্যাডমিশন অর্ডার ইউটিউব চ্যানেল আপলোড দিব ইনশাল্লাহ, বাট একটু টাইম লাগে আর কি, ওটা ফ্রি টাইমে আপলোড দিব আর কি, সমস্যা নেই। আচ্ছা, লিনা ম্যাজিশিয়ান বাসি, ঠিক আছে, বাসি কার আলু, বিরিয়ানির আলু, তাই না। সো এই যে বিরিয়ানির সাথে মানে বেরিলিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক, অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক, বাসি বরুণের সাথে কার সম্পর্ক, কর্ণ সম্পর্ক সিলিকনের। আর লিনার কি ছিল, ম্যাজিশিয়ান ছিল, তাহলে লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক, মানে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই, যে বাসি। দেখো তো বাসি কোথায় আছে, এই যে বাসি, এই যে বাসি, ওই যে আলুটা যে বাসি ছিল আর কি, বাসি, ঠিক আছে। আর বিরিয়ানির সাথে আলুর সম্পর্ক, অ্যালুমিনিয়াম থাকলে এটা হইতো, ঠিক আছে। লিনার সাথে কার সম্পর্ক, লিনা কি ছিল, ম্যাজিশিয়ান, এমজি সম্পর্ক, তাহলে এমজি এখানে নাই, এমজির সাথে এর সম্পর্ক এটাও নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ভাইয়া কোন ইউনিভার্সিটিতে পড়েন, আমি হচ্ছে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে 4th ইয়ারে পড়তেছি আর কি। ওকে, নিম্নের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ, নিম্নের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ, বলো। আচ্ছা, সো দেখো এখানে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কার। সো আমরা যদি একটু বলি, সবাই হচ্ছে একটু 23 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। সো অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে, এখন মুক্তজোড় ইলেকট্রন বের করে অনেক সূত্র টুত্র আছে, আমরা সূত্রটুত্রে যাব না, আমরা হিসাব করব যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, কেন্দ্রীয় পরমাণু সেটার সাথে কয়টা যুক্ত হয়েছে। সো এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেনের শেষ কক্ষপথ আছে 5টা ইলেকট্রন, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে 3টা, তার মানে 5টার মধ্যে 3টা বন্ড করছে, 2টা বন্ড করে নাই, তার মানে এখানে মুক্তজোড় আছে কয়টা, এখানে ভাই মুক্তজোড় আছে কয়টা, আচ্ছা আচ্ছা এখানে ভাই মুক্তজোড় আছে কয়টা, এখানে ভাই মুক্তজোড় আছে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা মুক্তজোড় আছে, কয়টা মুক্তজোড় আছে, একটা মুক্তজোড় আছে। পানির ক্ষেত্রে ভাই কয়টা মুক্তজোড় আছে এটাও তোমরা বের করতে পারবে, অক্সিজেনে 6টা থাকে, 2টা যুক্ত হয়েছে, তার মানে 4টা ফাঁকা আছে, তার মানে মুক্তজোড় কয়টা, 2টা। ওকে, H2S আর H2O তো একই, এখানেও তোমার হচ্ছে 2টা মুক্তজোড় আছে। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে বলো। বাট এই সেলের ক্ষেত্রে তুমি যদি দেখো, এই সেলে ভাইয়া হাইড্রোজেন আর ক্লোরিন একটা যুক্ত হয়েছে, ঠিক আছে, এখানে যুক্ত হয়েছে, বাট ক্লোরিনের কিন্তু এখনো কিন্তু এপাশে কিন্তু 3টা কি হয়ে গেছে, মুক্তজোড় থেকে গেছে, ক্লোরিনে কিন্তু এখানে কিন্তু মুক্তজোড় থেকে গেছে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে HCl, এইটার অ্যান্সার কোনটা হবে, HCl। এখানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কয়টা, 3টা মুক্তজোড় আছে। ওকে, এখানে কয়টা আছে, একটা, আর এখানে কয়টা, 2টা। ওকে, তাহলে 23 এর আনসার কোনটা হবে, এ নাম্বারটা। ওকে, আচ্ছা
24। নিম্নের মৌলসমূহের ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা বলো? সবাই হচ্ছে এরপরে এটা আনসার দাও। 23 সরি 24 নম্বরটা আনসার দাও। 24 আনসারটা দাও তো। 24 নম্বর কোশ্চেন আনসার দাও এবারে। 24 আনসার কোনটা হবে বলো? সবে এখানে তোমাকে দেখো কি দেওয়া আছে, সবগুলাই দেখো আইসো ইলেকট্রনিক, সবগুলাই কি আইসো ইলেকট্রনিক, মানে সবগুলা তোমার ইলেকট্রনের সংখ্যা কি সমান। নিয়নে 10টা, সোডিয়াম 11টা, বাট সোডিয়াম প্লাসে 10টা, ম্যাগনেসিয়াম 2 প্লাসে 10টা, মানে যা যা আছে সবগুলা কি দেওয়া আছে, আইসো ইলেকট্রনিক দেওয়া আছে। সো আইসো ইলেকট্রনিক গুলোর ক্ষেত্রে আমি তোমাদের আকার বের করা যেভাবে শিখাই, যে মনে রাখবে একটা গাছে তোমার 3টা ডাল আছে, বুঝছো? সো প্লাস মানে হচ্ছে কি তোমার ডাল কাটা, তুমি 2 প্লাস দিছো তার মানে 2টা ডাল কাটছো, আর মাইনাস মানে কি ডাল তুমি জোড়া লাগাইছো, ঠিক আছে? প্লাস মানে কি ডাল কাটা, এটা মাথায় রাখবা। প্লাস মানে কি কাটা। আবার বলেন 23 নাম্বার, 23 নাম্বারটা কি ছিল? 23 নাম্বার হচ্ছে HCl, হাইড্রোজেন আর ক্লোরিন। ক্লোরিনের কয়টা পরমাণু বন্ড করছে? হাইড্রোজেনের সাথে একটা বন্ড করছে, তাই না? ক্লোরিনের শেষে মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। সো একটা বন্ড করছে, বাকি 6টা তো বন্ড করে নাই। তো 6টা মানে মুক্তজোড় কয়টা? 3টা। তো মুক্তজোড় বেশি আছে কোনটায়? এ নাম্বারে। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা দেখো, প্লাস মানে কি বললাম ভাইয়া? ডাল কাটা। আর মাইনাস মানে কি ভাইয়া? ডাল লাগানো, ঠিক আছে? -2 মানে কি তুমি 2টা ডাল লাগাইছো। -3 মানে কথা তুমি গাছের 3টা ডাল তো অলরেডি এক্সিস্ট করে, ওটার সাথে আরো 3টা ডাল এনে কি করছো বলো তো? লাগাইছো, তার মানে কি গাছটা বড় হয়ে যাবে, তাই না? সো এই গাছ কাটার নিয়মটা মনে রাখবা। সো দেখো এখন আমরা একটু দেখি যে আসলে কোনটাই আমি কাটছি, কোনটাই আমি লাগাইছি। ওকে, সো দেখো এখানে যা যা আছে ভাই সবগুলো পজিটিভে দেওয়া আছে, কোনটা নেগেটিভে দেওয়া নাই। সো দেখো এখানে আমি কি করছি ভাইয়া, কি কি দেওয়া আছে তোমার জৈব? সোডিয়াম প্লাস দেওয়া আছে, আচ্ছা সোডিয়াম প্লাস দেওয়া আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? নিয়ন দেওয়া আছে। তবে দেখো নিয়নে তবে আমি ডাল কাটিও নাই লাগাইও নাই, তার মানে এখানে 3টা ডাল ছিল, 3টা ডালই আছে। সোডিয়াম প্লাস প্লাস তার মানে আমি ডাল কাটছি, তার মানে এখানে কয়টা ডাল আছে? 2টা ডাল আছে, তাই না? ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানে কয়টা ডাল আছে? 3টার মধ্যে আমি 2 প্লাস, তার মানে আমি 2টা ডালই কেটে দিছি, এখানে মাত্র একটা ডাল আছে। তো স্বাভাবিকভাবে সবচেয়ে বড় কে, যার ডালপালা বেশি সেই তো বড় হবে। তো সবচেয়ে বড় কে ভাইয়া? নিয়ন সবচেয়ে বড়। তারপরে কে বড় ভাইয়া? এখানে আমি 2টা ডাল কাটছি, তার মানে এটা একটু বড়, সোডিয়াম প্লাস। তারপরে কে? ম্যাগনেসিয়াম 2 প্লাস, কি সবচেয়ে ছোট, কারণ এখানে আমি ডাল কাটছি সবচেয়ে বেশি। তাহলে দেখো তো এই অপশনটা কোথায় আছে? নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এই যে এই অপশনটা আছে, ঠিক আছে? সো এটা তোমার ফার্স্টে হয়তো একটু বড় লাগতে পারে, বাট ক্যালকুলেশন করতে করতে মনে হবে এই যে প্লাস মানে আমি ডাল কাটছি, আমার এখন আকার বড় বানাইতে হবে, তাহলে যেটা আমি ডাল কাটি নাই বা যেটা আমি কোনো টাচই করি নাই সেটাই সবচেয়ে বড় হবে, আর যার প্লাস হতে পারবে সেটা তো ছোট হবে আর কি, সহজ কথা। 25, তাহলে ওইটা যদি বুঝে থাকো তাহলে এবার 25-এর আনসারটা দাও, ডাল কাটার নিয়ম অনুযায়ী 25-এর আনসারটা দাও সবাই। সবাই হচ্ছে এরপরে 25 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও। 25, সবাই 25 নম্বর কোশ্চেন আনসার দাও। এবার 25 আনসার কোনটা হবে? 25 অটো ট্রিক্স আবার কি? আচ্ছা 25-এর আনসার দাও সবাই। 25, একজনের এত ট্রিক্স মনে থাকবে কিভাবে? মনে থাকার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার কোশ্চেন সলভ করতে হবে, এমনি মনে থাকবে দেখবা, বুঝছো? আমার যেহেতু মনে ছিল তোমারও মনে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? এই যে একটু আগে শিখাইছি না, এখন তুমি তাহলে প্র্যাকটিস করো, দেখবে এখনই মনে থাকতেছে। ওকে, আচ্ছা সো দেখো এখানে কি হয়েছে, সহজ জিনিস। এখানে ফ্লোরিন মাইনাস আছে, তার মানে এখানে আমি একটা ডাল লাগাইছি। আচ্ছা নিয়ন মানে কি হয়েছে, এখানে আমি কোনো ডালই লাগাইনি, তার মানে এখানে 3টা ছিল, 3টাই আছে আর কি, মনে রাখবা। এখানে কয়টা হয়ে গেল? একটা যেহেতু লাগাইছি আমার 4টা ডাল হয়ে গেছে। এখানে আমি একটা কেটে দিছি, তার মানে এখানে একটা কাটছি, আর এখানে কয়টা কাটছি? 2টা কাটছি। সহজ জিনিস, 1 সেকেন্ডেই হয়ে যাবে। সবচেয়ে কম বলছে, তো সবচেয়ে কম মানে কি? ব্যাসার্ধ সবচেয়ে কম মানে কি? যেটা আমি কাটছি বেশি, তাই না? সো মাইনাস মানে যেহেতু আমি লাগাইছি, আর প্লাস মানে যেহেতু আমি কাটছি, সো মাইনাস থেকে আমার তাকানোর দরকার নাই। সবচেয়ে কম তার মানে আমি যেটাই বেশি কাটছি সেটাই হচ্ছে ছোট। সো বেশি কাটছি কোনটা? এই যে 2 প্লাস আছে, তার মানে কি এটাই বেশি কাটছি। 1 সেকেন্ডে দেখি অ্যান্সার, ঘ শেষ। ওকে, আচ্ছা নিম্নের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? 26 নম্বর কোশ্চেন অ্যান্সার দেওয়ার পরে 26 নম্বর কোশ্চেন আনসার দাও, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম?
সবাই এটার অ্যান্সার দাও। আখিমনি থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা দেখো, একটা আয়নীকরণ শক্তি বলুক, তড়িৎচুম্বকতা বলুক, তারপর হচ্ছে কি ইলেকট্রন শক্তি বলুক, যাই বলুক না কেন, ওখানে যে একটা সম্পর্ক দেওয়া আছে না, দেখবা বই একটা সম্পর্ক দেওয়া আছে, বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কোনটা বাড়ে কোনটা কমে আর কি। ওকে, সো এই ট্রিক্স গুলা, আচ্ছা সো দেখো কোন ট্রিক্স গুলো আমাকে মনে রাখতে হবে, এটা মনে রাখার ট্রিক্সটা কি ভাইয়া, আধা বিক্ষেপ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা কি আধা বিক্ষেপ, ঠিক আছে, আধা বিক্ষেপ, এটা সবাই মাথায় রাখবা, আধা বিক্ষেপ। সো ভাইয়া মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে এবং ওপর থেকে নিচে গেলে, বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয়, হ্রাস পায়, ঠিক আছে, বাম থেকে ডানে গেলে আমাদের আকার হ্রাস পায় এবং ওপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হয়, বৃদ্ধি পায়। এটা আমরা সবাই জানি, এই বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি যে বাম থেকে ডানে গেলে আমাদের আকার হ্রাস পায় এবং উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায়। সো এই আকারের সাথে সাথে সমানুপাতিক হারে যেসব জিনিস হয় সেগুলো কি কি, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষারকীয় ধর্ম। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা আর কি বলতো, ক্ষারকীয় ধর্ম। আকার, ধাতব ধর্ম। সবাই আধা বিক্ষেপটা কমেন্ট করো। সো বাম থেকে ডানে গেলে মনে রাখবা ভাই আকার যেহেতু হ্রাস পাচ্ছে, আধা বিক্ষেপও কি হবে, হ্রাস পাবে। তার মানে ধাতব ধর্ম হ্রাস পাবে, বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, ক্ষারকীয় ধর্ম হ্রাস পাবে, সব এই চারটা ধর্ম হ্রাস পাবে। বাকি যেসব ধর্ম আছে সবের বিপরীত, সবগুলা কি হবে, বৃদ্ধি পাবে। একইভাবে ওপর থেকে নিচে গেলে যেহেতু আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে কি হচ্ছে, ধাতব ধর্ম বাড়তেছে, বিজারণ ক্ষমতা বাড়তেছে, কি হতে, ক্ষারকীয় ধর্ম বাড়তেছে। বাকি সব ধর্ম যেমন ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি সব কি হচ্ছে বলতো, কমতেছে। ওকে, সো এখানে তোমাকে বলা হয়েছে ভাইয়া কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। সো আমি যদি একটু সিরিয়ালে লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কি সিলিকন। সো এরা কি বাম থেকে ডানে গেছে। সো বাম থেকে ডানে গেলে আমাদের আকার হ্রাস পাচ্ছে, বাকি সব জিনিস কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে আয়নীকরণ শক্তিও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হবে, সিলিকনের হবে। তাহলে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার হবে, সোডিয়ামের হবে। সবচেয়ে বেশি কার, সিলিকন, সবচেয়ে কম কার, সোডিয়াম। আধা বিক্ষেপ দিয়ে মনে রাখবা, বুঝছো, আধা বিক্ষেপ। সো এটা কি সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্ট করবে ক্লিয়ার। তো কি বললাম আরেকবার একটু বলি, বাম থেকে ডানে গেলে আমাদের কি হচ্ছে, সকল ধর্ম মানে আধা বিক্ষেপ কি হবে, মানে আকার যেহেতু হ্রাস পাচ্ছে মানে আধা বিক্ষেপও হ্রাস পাচ্ছে, বাকি সব ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে আয়নীকরণ শক্তিও কি হবে, বৃদ্ধি পাবে। তো সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার, ডান দিকে যেটা আছে মানে সিলিকন। তোমাকে আজকে হয়েছে সবচেয়ে কম কার, তাহলে সবচেয়ে কম কার, সোডিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে, সোডিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে, ঘ নাম্বারটা হবে আর কি। ওকে, আচ্ছা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, বলো কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ, বলো এটার আনসার দাও সবাই। 27 নম্বর কোশ্চেন আনসার দাও, 27। কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ, কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ বলো। মানে কি ইলেকট্রো পজিটিভ মানে কি, তার ধাতব ধর্ম কি বেশি, তাই না, ধাতব ধর্ম কি বেশি, ধাতব ধর্ম কি বেশি। ওকে, সো বলা হয়েছে কোনটি ইলেকট্রো পজিটিভ। তো আমরা জানি যে ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি হয়, বাড়ে। ওপর থেকে নিচে গেলে আমাদের কি হয়, আধা বিক্ষেপ বাড়ে, তাই না। আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতার কি, ক্ষারকীয় ধর্ম বাড়ে। সো এখানে সবচেয়ে নিচে আছে কে, লি না কে রুবি সাইজ করে কোথায়, ফ্রান্সে। তো সবার লাস্টে কি আছে, সিজিয়াম আছে। তাহলে কোনটার ইলেকট্রো পজিটিভিটি বেশি, সিজিয়ামের ইলেকট্রো পজিটিভিটি কি হবে, বেশি হবে আর কি। ঠিক আছে, ইলেকট্রো পজিটিভিটি কি হবে, বেশি হবে আর কি। ওকে, আচ্ছা অ্যান্সার হবে সিজিয়াম। ইথাইনে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা বলো, ইথাইনে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা। সবাই হচ্ছে 28 নম্বর কোশ্চেনের আনসার দাও, 28। বলো ইথাইনে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা। আচ্ছা তো দেখো সিগমা বন্ধন বের করতে গেলে তুমি কি করবা, তুমি হচ্ছে টোটাল মৌলটা মানে টোটাল পরমাণু সংখ্যাটা কাউন্ট করে 1 বিয়োগ করে দিবা, কি করে দিবা,
1 বিয়োগ করে দিবা। সো ইথাইন তুমি যদি লেখো, ইথাইন কি CN মানে অ্যালকাইন, তাই না? CNH কি কত বলতো 2N, তাই না? এটা হচ্ছে ফর্মুলা। সো দেখো এখানে CnH2n -2, তাই না? CnH2n -2। সো ইথাইনে তুমি যদি লেখো C2H2, C2H2, তো টোটাল পরমাণু কয়টা ভাইয়া? দুইটা দুইটা কয়টা? চারটা। তাহলে সেখান থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 3 হয়। তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? 3টা। সিগমা বন্ধন সংখ্যা কয়টা? 3টা। ওকে, সিগমা বন্ধন সংখ্যা কয়টা? 3টা। আচ্ছা, 29 XCF6 যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? XCF6 এ মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা বলো? XCF6 এ মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? বলো XCF6 এ তোমার ইয়ার সংখ্যা কয়টা? XCF6 এ মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 29B, 29C। আচ্ছা, 29 দুইটা। আচ্ছা, 29 অ্যান্সার দাও দ্রুত, সবাই দ্রুত অ্যান্সার দাও, দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা, টাইম লাগবে কেন? বলো। 29-এর A। আচ্ছা বলো দ্রুত দ্রুত দ্রুত। ভাইয়া আর ইউ এর সিক্রেট ফাইল দিয়েন প্লিজ। ঠিক আছে, ইনশাল্লাহ। সিক্রেট ফাইল মানুষ আসলে, সিক্রেট ফাইল আসলে একটা সাজেশন, বুঝছো? এখান থেকে ইনশাল্লাহ তুমি অনেক কিছুই কমন পাবা আশা করি। ইনশাল্লাহ এটা তুমি সে সময় পড়ে যাবা। ইনশাল্লাহ এখান থেকে একটা প্রিসাইজ সাজেশন নিতে, ওকে? তো ইনশাল্লাহ বানাই দেওয়া হবে। ওকে, তো দেখো 29। আচ্ছা 30-এ কেন চলে আসলাম? আচ্ছা 29 দেখো XCF6 ভাইয়া জেনন। জেনন কি? জেনন তোমার কি নিষ্ক্রিয় মৌল না? জেনন যদি ভাই নিষ্ক্রিয় মৌল হয় তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 8টা ইলেকট্রন আছে। ঠিক আছে, কয়টা আছে? 8টা আছে আমি ধরলাম। এরপর দেখো XCF6 কি? XCF6 তাহলে ফ্লোরিন হিসেবে কয়টা যুক্ত হইছে? 6টা যুক্ত হইছে। তাহলে 8টার সাথে ভাই কয়টা যুক্ত হইলো? 6টা যুক্ত হইলো। 8টার সাথে কয়টা যুক্ত হইছে? 6টা। তার মানে কি এখনো কি আছে? তুমি এভাবে চিন্তা করো, দুইটা এখনো কি করছে? বন্ড করে নাই। তার মানে মুক্ত জোড় কয়টা? মানে বন্ড যেহেতু দুইটা করে নাই, তাহলে মুক্ত জোড়, মুক্ত জোড় মানে কি? দুইটা মিলে একটা হয় আর কি। মুক্ত জোড় কয়টা আছে ভাইয়া? একটা। মুক্ত জোড় কয়টা? একটা। XCF6 এর মুক্ত জোড় কয়টা? একটা। ঠিক আছে, XCF6 এর মুক্ত জোড় কয়টা? একটা। ঠিক আছে, কয়টা? একটা। এইভাবে কাউন্ট করবা, তাহলে সুবিধা হবে। ইলেকট্রন বিন্যাস করতে গেলে অনেক টাইম লাগবে আর কি, সো এইভাবে কাউন্ট করবা। কোন অণুটিতে sp3 অরবিটাল সংকরণ ঘটে না? সবাই এরপরে 30 নম্বর কোশ্চেন আনসার। 30 একটি। সবাই 30 নম্বর কোশ্চেন আনসার। 30 জেননে শেষ কত? 8টা ইলেকট্রন আছে, সো ওখান থেকে হিসাব করে নিব। 6টা যুক্ত হয়েছে, তার মানে 8টার সাথে 6টা বন্ড করছে, তার মানে 2টা বন্ড করে নেই, 2টা মানে একটা। ঠিক আছে, 2টা না কিন্তু আবার। ঠিক আছে, মুক্ত জোড়, মুক্ত ইলেকট্রন বলে নাই, মুক্ত জোড় বলছে। জোড় মানে 2টা মিলে একটা জোড় হয় আর কি। ওকে, আচ্ছা দেখি এরপরে sp3 সংকরণ ঘটে না। কোন অণুটিতে sp3 সংকরণ ঘটে না? সো তুমি একটু এটার আনসার দাও তো সবাই দেখি। 30-এর সিও আসছে, 30-এর এও আসছে আনসার। আচ্ছা BH3। আচ্ছা আচ্ছা, ঘটে না। ওকে, আচ্ছা। সো দেখো এখানে কি CH4 এ আমরা জানি যে 4, মানে মুখে দেখেই অ্যান্সার দিয়ে ফেলবা। 4 আর 4 কত? 8, 8 ভাগ 2 কত? 4, 4 মানে কি sp3। অ্যামোনিয়া কত? 5 আর 3 কত? 8, 8 ভাগ 2 মানে কত? 4। ঠিক আছে, এটাও কত হবে? এটাও sp3। BH3 বোরন কয়টা? শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা। আর এই 3 মিলে কত? 8, 8 ভাগ 2 কত? 4। এভাবে হিসাব করলে ভুল পুরা। বোরনের শেষ কক্ষপথে অনেকেই 5 বসায় দেয় তাড়াতাড়ি করতে যে। বোরনের শেষ কক্ষপথে আছে ভাই 3টা। 3টা কয়টা? 6টা। 6 ভাগ 2 মানে কত? 3, তাই না? তাহলে 3 হলে তো sp3 সংকরণ হয় না, 3 হলে sp2। PH3 একই, 5 আর 3 কত? 8, 8 ভাগ 2 মানে কত? 4। তাহলে এটাও sp3। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা। sp3 সংকরণ ঘটে না বলছে, তাহলে ঘটনা কোনটা? BF3 তে ঘটে না। ওকে, শেষ। কোন কোন সমযোজী বৈশিষ্ট্য, মানে ক্রমটি সঠিক, মানে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা তোমাকে আজ করা হয়েছে, তাহলে বলো কোনটা সঠিক? বলো কোনটা সঠিক? তো ভাইয়া মনে রাখবা যে, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলে রাখি,
পোলার আয়ন, এখানে ফাজার নীতিটা আসবে। সো পোলার আয়ন, তো ভাই পোলার আয়নটা ভাই বলতো কোন যৌগের হয়? তো পোলার আয়নের শেষে কি আছে ভাই? আয়ন কথাটা আছে, কি আছে? আয়ন আছে। তো পোলার আয়ন মানে কি? আয়নিক যৌগ। যৌগটা কি? আয়নিক যৌগ। তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটাকে কি বলা হয়? পোলার আয়ন। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, ঠিক আছে? বৈশিষ্ট্যটা কি? সমযোজী। তার মানে যদি তোমার পোলার আয়ন বাড়ে তার মানে কি বাড়বে? সমযোজী বৈশিষ্ট্য কি হবে বলো তো? বাড়বে। পোলার আয়ন বাড়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। পোলার আয়ন বাড়া মানে কি ভাইয়া? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। পোলার আয়ন বাড়া মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বাড়া। এখন আমাকে জানতে হবে পোলার আয়ন কখন বাড়ে? পোলার আয়ন কি বাড়ে, কখন বাড়ে? সো মনে রাখো ভাইয়া পোলার আয়ন কার নীতি? ফাজানের নীতি। তোমার বা ফাজিলের পরিমাণ বাড়লে তার মানে কি? অ্যানায়নের আকার বড় হলে, অ্যানায়নের আকার বড় হলে, আর ক্যাটায়নের আকার কি হইলে? ছোট হইলে, ঠিক আছে? ক্যাটায়নের আকার কি হইতে হবে? ছোট হইতে হবে। অ্যানায়নের আকার বড় হইতে হবে আর ক্যাটায়নের আকার কি? ছোট হইতে হবে, তাইলেই পোলার আয়ন বেশি হবে। সো বলা হয়েছে সমযোজী বৈশিষ্ট্যের কোন ক্রমটি সঠিক? তো তার মানে কি পোলার আয়ন বেশি হয়েছে কোনটা? তোমাকে এটা আস্ক করা হয়েছে। সো পোলার আয়ন বেশি হইতে গেলে কি করতে হবে ভাইয়া? আমার অ্যানায়নের আকার বড় যেটা সেটাকে ফাইন্ড আউট করতে হবে। বাট এখানে ভাই অ্যানায়ন সবগুলাই কি সেম, সবগুলাই ক্লোরাইড আয়ন দেওয়া আছে, তার মানে সবগুলাই সেম। তো আমাকে এখন লক্ষ্য করতে হবে ক্যাটায়নের আকার কোনটায় ছোট আছে, সেটারই পোলার আয়ন বেশি হবে আর কি। তো দেখো এটা যদি আমরা এদের গ্রুপ সম্পর্ক দেওয়া আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তার মানে কে হবে? আকার যার ছোট, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে যার আকার ছোট হবে তার পোলার আয়ন বেশি হবে আর কি। সো যার আকার ছোট তার পোলার আয়ন বেশি, তার মানে সবচেয়ে বেশি কার হবে? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে কি? পটাশিয়াম। সো এই অপশনটা কোথায় আছে দেখো তো? আচ্ছা এখানে তো রুবিডিয়াম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তার মানে আমি একটু অপশনগুলো আমি চেক করি। সো এ নাম্বার অপশনটা ভুল, ঠিক আছে। এখানে পটাশিয়ামের আগে সোডিয়াম, এটা হবে না, এটা ভুল দেওয়া আছে। আমরা কি পড়লাম? ক্যাটায়ন আকার যার ছোট, তাহলে ক্যাটায়ন আকার ছোট কার? লিথিয়াম, এই যে লিথিয়াম দেওয়া আছে, তারপরে কার দেওয়া আছে? সোডিয়াম, তারপরে রুবিডিয়াম। হ্যাঁ এই অপশনটা ঠিক আছে, এইটা আবার ভুল দেওয়া আছে, এখানে লিথিয়ামকে কমাই দেওয়া হয়েছে, এটাও হবে না, এটাও আবার ভুল দেওয়া আছে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। 31 অ্যান্সার হবে কি? বি নাম্বার। 32 পটাশিয়াম ফেরিসায়ানাইডে কতটি সন্নিবেশ বন্ধন আছে বলো? পটাশিয়াম ফেরিসায়ানাইডে কতটি সন্নিবেশ বন্ধন আছে? পটাশিয়াম ফেরিসায়ানাইডে কতটি সন্নিবেশ বন্ধন আছে বলো? পটাশিয়াম ফেরিসায়ানাইড বলো। দেখো মনে রাখবে সন্নিবেশ বন্ধন বের করার সিস্টেমটা হচ্ছে কি? সন্নিবেশ বন্ধন বের করার সিস্টেম হচ্ছে সর্বোচ্চ যোজনী ইন্টু 2, সর্বোচ্চ যোজনী ইন্টু 2, এটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা বের করার ফর্মুলা, ঠিক আছে? সর্বোচ্চ যোজনী ইন্টু 2, ঠিক আছে। 31 আনসার তো সবাই 32। আচ্ছা দেখো সর্বোচ্চ যোজনী ইন্টু 2। তো ভাইয়া ফেরির ক্ষেত্রে ফেরি মানে কত? Fe3+, তাই না? তাহলে এর ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত ভাইয়া? 3। তাহলে সর্বোচ্চ যোজনী মানে কত? 3, আর কত গুণ হবে? 2 দ্বারা গুণ হবে, তাহলে 6। সন্নিবেশ বন্ধন আছে কয়টা ভাইয়া? 6টা। তাইলে পটাশিয়াম ফেরিসায়ানাইডে ভাইয়া সন্নিবেশ সংখ্যা কয়টা? 6টা। সর্বোচ্চ যোজনী ইন্টু কি হবে? 2 হবে। সর্বোচ্চ যোজনী ইন্টু কি হবে? 2 হবে আর কি। ওকে আচ্ছা নেক্সট 33 নাম্বার, কোন পরিবর্তনটি তাপ উৎপাদী বলো? তাপ উৎপাদী আর তাপ হারি তোমাকে আজ করা হয়েছে। সো এটার আনসার দিয়ে দাও এবার। কোন পরিবর্তনটি ভাই তাপ উৎপাদী বলো? কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? আচ্ছা আচ্ছা দেখো তাপ উৎপাদী, বুঝছো তো? তাপ উৎপাদী ভাই কখন হয়? যখন তোমার হচ্ছে কি হয়? সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে যখন গ্যাস হয়, এই প্রক্রিয়াটা হচ্ছে কি তোমার তাপ উৎপাদী, ঠিক আছে। সরি দেখো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে কি হয় বলতো? গ্যাস। সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে কি হয় বলতো? গ্যাস আর কি, ঠিক আছে। সো সলিড থেকে কি হচ্ছে? লিকুইড, লিকুইড থেকে কি হচ্ছে? গ্যাস হচ্ছে। সো এইটা যেটা, এটা হচ্ছে তাপ হারাচ্ছে, কি হচ্ছে? তাপ হারাচ্ছে, বুঝছো? এদিকে গেলে, আর এইদিকে গেলে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে আর কি। এদিকে গেলে কি হচ্ছে? তাপ উৎপাদী, ঠিক আছে। তাপ উৎপাদী মানে কি? গ্যাস থেকে লিকুইড
অথবা লিকুইড থেকে যদি সলিড হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, তাপ উৎপাদী হবে। তাপ উৎপাদী কখন হবে, যখন উল্টা আসবে, ঠিক আছে, লিকুইড থেকে সলিড অথবা গ্যাস থেকে লিকুইড। সো দেখি তো এখানে কি আছে, লিকুইড থেকে গ্যাস তো হবে না, গ্যাস থেকে লিকুইড, হ্যাঁ এটা হইতে পারে, গ্যাস থেকে লিকুইড। আর কোনটা আছে, সলিড থেকে লিকুইড, না এটাও হবে না, সলিড থেকে গ্যাস, এটা তো ঊর্ধ্বপাতন, ঠিক আছে, এটা হবে না। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে খ নাম্বারটা। মনে রাখবা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে যখন যাচ্ছে তখন হচ্ছে তাপ হারাচ্ছে, তখন কি হচ্ছে, তাপ হারাচ্ছে আর কি, বুঝছো। আর যখন উল্টা আসছে তখন কি হচ্ছে, তাপ উৎপন্ন করতেছে আর কি, বুঝছো, তাপ উৎপন্ন করতেছে, এটা মাথায় রাখবা। আচ্ছা সক্রিয় শক্তি মানে এরপর সবাই 34 নম্বর কোশ্চেন আনসার দাও, 34 আনসারটা দাও তো, 34 আনসার কোনটা হবে, 34 আনসার দাও সবাই। এরপরে 34 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, 34-এর। আচ্ছা দেখো, যে সক্রিয় শক্তির মান কম হলে বিক্রিয়ার গতি কি হয়, সক্রিয় শক্তির মান কম হলে বিক্রিয়ার গতি কি হয়, সক্রিয় শক্তির মান কম হলে, তো ভাইয়া সক্রিয় শক্তি জিনিসটা কি, সক্রিয় শক্তি জিনিসটা কি, তো মনে রাখবা ভাইয়া তোমার হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ হতে গেলে একটা ন্যূনতম তোমার একটা শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। মনে করো যে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে হবে, তোমার লাগলো হচ্ছে 5 জুল শক্তি, আর একটা লাগলো ভাই 500 জুল শক্তি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের পরিমাণ, সক্রিয় শক্তির পরিমাণ। একটা বিক্রিয়ায় 5 জুল লাগে, আর একটা বিক্রিয়ায় 500 জুল লাগে। সো যেটা 500 জুল লাগে সেটা মানে উৎপাদে পরিণত হতে গেলে এতগুলা শক্তির অর্জন করে তারপরে তোমাকে উৎপাদে পরিণত হতে হচ্ছে, তাই না। আর যেটা 5 জুল, এটা তো কম শক্তি, এটা তুমি খুব চাইলেই দ্রুত উৎপাদে পরিণত হতে পারবো। সো তোমার সক্রিয় শক্তির মান যত কমবে তোমার উৎপাদে পরিণত হতে কি তত বেশি সুবিধা হবে আর কি। সো সক্রিয় শক্তির মান যদি কম হয় তার মানে আমার কম শক্তি লাগতেছে, আমি খুব দ্রুত উৎপাদে পরিণত হতে পারতেছি, তার মানে আমার বিক্রিয়ার গতি কি হচ্ছে বলতো, বাড়তেছে। বিক্রিয়ার গতি কি হচ্ছে বলতো, বাড়তেছে। তাহলে 34 আনসার কোনটা হবে, বি হবে আর কি, ওকে। আচ্ছা 35 কোনটির মান মানে নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক। এখন ভাই ঋণাত্মক প্রভাবের কাজ কি, বিক্রিয়ার গতি যারা হ্রাস করে দেয় তাদেরকে আমরা কি বলি, ঋণাত্মক প্রভাবক। বিক্রিয়ার গতি যারা হ্রাস করে দেয় তাদেরকে আমরা কি বলি, ঋণাত্মক প্রভাবক। সো ঋণাত্মক প্রভাবক কারা, ঋণাত্মক প্রভাবক হচ্ছে অ্যালকোহল আছে, গ্লিসারিন আছে, এরা সবাই কি বলতো, অ্যালকোহল আর গ্লিসারিন, এরা সবাই কি ঋণাত্মক প্রভাবক। এরা হচ্ছে বিক্রিয়ার গতি কি করে দেয়, হ্রাস করে দেয় আর কি, অ্যালকোহল আর গ্লিসারিন আর কি, ওকে। অ্যালকোহল আর গ্লিসারিন কি তোমার হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তাহলে 35 আনসার কোনটা হবে, 35 আনসার হবে বি নাম্বারটা, ঋণাত্মক প্রভাবক। 35 আনসার কোনটা হবে, 35 আনসার হবে বি নাম্বার, ওকে। 35 আনসার ডি না ভাইয়া, 35 আনসার বি, বুঝছো, অ্যালকোহল আর গ্লিসারিন এরা ঋণাত্মক প্রভাবক। মল ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয় বলো, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোনটা ইউজ করা হয়। 36 এর আনসার দাও, 36, হ্যাঁ অ্যালকোহল আর গ্লিসারিন, পিউষকের কমেন্ট করছে, ওকে। 36 এর আনসার দাও, এরপর সবাই 36 আনসার দাও। দেখো 36 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, ভাইয়া তো সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কি পাই বলতো ভাইয়া, ইনভার্ট চিনি। সুক্রোজ কি একটা চিনি না, সুক্রোজ থেকে আমরা কি পাই ভাইয়া, ইনভার্ট চিনি পাই, ঠিক আছে। তো সুক্রোজ থেকে আমরা কি পাই, ইনভার্ট চিনি। সো এই ইনভার্ট চিনি করতে গেলে আমাদের যে এনজাইমটা লাগে সেটাকে কি বলা হয়, ইনভার্টেজ, ঠিক আছে। সুক্রোজ থেকে আমরা কি পাই ভাইয়া, ইনভার্ট চিনি পাই। আর ইনভার্ট চিনি করতে গেলে ভাইয়া কোন এনজাইম, ইনভার্টেজ এনজাইম। কোন এনজাইম, ইনভার্ট চিনিতে ইনভার্টেজ, ওকে। 37 বিক্রিয়ার সাম্যক ধ্রুবক কেপি আর কেসির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক বলো। 37 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, 37 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও তো সবাই। 37 এর অ্যান্সার দেখতে চাই, দেখি কে আগে দ্রুত অ্যান্সার দিতে পারো। 37 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 37 37 সি, ওকে। আচ্ছা 37 বাকির আনসার দাও, 37 বাকির আনসার দাও। 37 সি, ওকে আসছে। 37 একজন আনসার দিচ্ছে 37 সি।
সো বাকিটা দ্রুত অ্যান্সার দাও, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। 37-এর ডি, 37-এর ডি। আচ্ছা দেখো, তো ভাইয়া মনে রাখবা যে ডেল এন এর মান, ঠিক আছে, পিপি, ডেল এন এর মান ভাইয়া যদি পজিটিভ আসে, পজিটিভ মানে কি পি, আর তাহলে কেপি বড় হবে। ডেল এন এর মান পজিটিভ মানে কে বড় হবে, কেপি বড় হবে, ঠিক আছে। ডেল এন এর মান পজিটিভ মানে কে বড়, কেপি বড়। ডেল এন এর মান নেগেটিভ মানে কে বড়, কেসি বড়, ঠিক আছে। পি পি, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি পি পি। পিতে কি কেপি, কেপিতে পি আছে, পিতে মানে কি পজিটিভ। ডেল এন এর মান যদি পজিটিভ আসে তাহলে কে বড় হয়, কেপি বড় হয়। তাহলে এবার ডেল এন এর মান নেগেটিভ আসলে কে বড় হবে, উল্টা কেসি বড় হবে, ঠিক আছে, কেসি বড় হবে আর কি, ওকে, কেপি থেকে। আর যখন জিরো হবে তখন কি হবে, ডেল এন এর মান যখন জিরো হবে তখন কি হবে, কেপি ইকুয়াল টু কি হবে, কেসি হবে, এটাও আমরা জানি, ঠিক আছে। সো দেখো এখানে সবগুলাই ঠিক আছে, যে জিরো থেকে ডেল এন এর মান বড় তার মানে কি পজিটিভ, তার মানে কে বড় হবে, পজিটিভ মানে বলছিলাম কেপি বড়, ঠিক আছে। ডেল এন এর মান জিরো থেকে ছোট তার মানে নেগেটিভে চলে গেছে, কি বড় হবে, কেসি বড় হবে, এটাও ঠিক আছে। ডেল এন এর মান জিরো হলে কি হবে, কেপি ইকুয়াল টু কেসি হবে, এটাও ঠিক আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, সবগুলা। অ্যানসার কোনটা হবে, সবগুলা, ওকে। এরপর সবাই 38 নম্বর কোশ্চেন আনসার দাও। 38, তোমাদের জন্য এত কষ্ট করে সহজ করে পড়া সহজ করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার হলে আর ভুল না হয়। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা ভুল করে এসো না। কোশ্চেনগুলো সবাই চেষ্টা করো ঠিক করে আসার, আর তোমাদেরকে ট্রিক্স দিয়ে বা যেভাবে শর্টকাট দিয়ে চেষ্টা করতেছি মনে রাখার জন্য। তো আশা করি তোমরা এগুলা ভালো মতো ইউটিলাইজ করবা, এবং এরকম ভাবে সহজ করে আশা করি আর কেউ তোমাকে পড়াবে না যে এত ট্রিক্স দিয়ে বা ইয়াদের মনে রাখানোর জন্য। সো তোমরা আশা করি নেক্সট থেকেও ক্লাসগুলো মনোযোগ দিবা, ওকে। আচ্ছা 38-এর সি, 38-এর ডি। আচ্ছা সিও আসে, ডি আসছে। আচ্ছা দেখো, সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয় কোনটা, সবাই সাম্য অবস্থার বৈশিষ্ট্য তোমাকে 4টা দেওয়া আছে। বিক্রিয়ার অসম্পূর্ণতা, হ্যাঁ এটাও ঠিক আছে। উভয় দিকের সুগম্যতা, ঠিক আছে। সাম্যের স্থায়িত্ব, এটাও ঠিক আছে। বিক্রিয়ার হার নিয়ে বা কিচ্ছু নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, গ হবে। অ্যান্সার কোনটা হবে, গ হবে আর কি। অ্যান্সার কোনটা হবে, গ, ওকে। এই নিয়ে কিচ্ছু নাই। তো পয়েন্ট একটা মনে রাখতে হবে। কোন অ্যাসিডটি তীব্রতম বলো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, HbArO4, ঠিক আছে, HbArO4 বলো। বিক্রিয়ার হার, হ্যাঁ বলো নিজের কোন অ্যাসিডটি তীব্রতম। সো এখানে তোমাকে কি বের করতে হবে, জারণ মান বের করতে হবে। কি বের করতে হবে, জারণ মান বের করতে হবে, যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান। সো এই ক্ষেত্রে তুমি বের করে ফেলো, এটা দেখে দেখে বলে দেওয়া যাচ্ছে। এতদিন করতে হবে তোমাদের মুখস্থ যাওয়ার কথা +5, 3 × 6 থেকে একবার দিলে 5 থেকে +5, এখানে তুমি করতে পারতেছো কত, 4 × 8, সরি 4 × 8 থেকে 2 গেলে কত থাকে, +6 হইলো। HCl4 এর ক্ষেত্রে কত হবে, +7 হবে আর কি। 4 × 8, 8 থেকে 1 গেলে কত থাকে, +7 থাকে। এখানে কত থাকে, 4 × 8, আর এখান থেকে কত থাকে বলতো, +7 থাকে আর কি। এটাও +7, এটাও কত হয়েছে বলতো, +7 হয়েছে আর কি। এটাও +7, এটাও +7, তাহলে বলো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তাহলে কোনটা হবে বলো। এটাও +7, এটাও +7, সি নাকি ডি বলো, সি নাকি ডি। আচ্ছা দেখো, সো মনে রাখবে যখন হচ্ছে দুইটারই জারণ মান সমান হয়ে যাবে তখন দেখতে পাবে আমাদের আকারের ক্ষেত্রে। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, সো উপরে কি আছে, ক্লোরিন আছে, আকার ছোট কার, ক্লোরিনের। সো যার আকার ছোট সে বেশি তীব্রতম হয়, তাহলে HCl4 বেশি তীব্রতম হবে। 40 নাম্বার, অক্সিজেনের তীব্রতার ক্রম, এটাও ভাইয়া সেম একই। তুমি হিসাব করে দেখবা যে HCl4 এর বেশি আর কোনোটায় নাই। সো HCl4 এর অপশন দুইটা আছে, কতে আছে আর গতে আছে। সো HCl4 এর ক্ষেত্রে পরে কি আসে, H2SO4 নাকি HNO3, আমরা যদি একটু করি, এখানে আসবে +5, আর এখানে কত আসে, 4 × 8, +2 গেলে কত থাকে, +6। তারপরে বোঝা যাচ্ছে অপশন এটা ভুল, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে +6, মানে সি নাম্বারটা হবে। অ্যান্সার কোনটা হবে, 40 অ্যান্সার সি হবে। আচ্ছা এটা গতকালকে আসছে, গতকালকে কৃষিতেই আসা এরকম একটা কোশ্চেন, যে কার্বন ডাই অক্সাইডের মান কত, কার্বন ডাই অক্সাইডের দহন তাপের মান কত, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের মানটা তোমাকে আস্ক করা হয়েছিল, এটা জানি কত, এটা মুখস্থ কিন্তু সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো। -393 কিলোজুল, -393 কিলোজুল, সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো। কার্বন ডাই অক্সাইড কত, -393 কিলোজুল। 40 অ্যান্সার এ কে কমেন্ট করছো, এ কেন হবে, 40 অ্যান্সার হবে সি নাম্বারটা হয়েছে। তুমি HCl4 থেকে এ দাগাই দিছো, হবে না, আর একটু দেখতে হবে, বুঝছো। আচ্ছা
41 आंसर কোনটা হবে -393 কিলো জুল। 41 आंसर কোনটা হবে -393 কিলো জুল। সবাই আমার সাথে কমেন্ট করো। কার্বন ডাই অক্সাইড লিখতে কারো যদি মনে নাও থাকে, কার্বন ডাই অক্সাইড সি একটা, অক্সিজেন দুইটা, টোটাল লেটার কয়টা? তিনটা, তাহলে এর জন্য -393। ওকে আচ্ছা, ফলিক অ্যাসিড কোনটা বলো? 42 এর आंसर দাও। 42 ফলিক অ্যাসিড কোনটা? তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি দ্রুত। আজকে আমাদের বেশি কোশ্চেন নাই, 7-8টা কোশ্চেন বাকি আছে, শেষ করে দিব। আজকে আমার এক্সাম ছিল, ভার্সিটিতে ক্লাস ছিল, তারপর তোমাদের জন্য আজকে টাইম বের করে ইনশাল্লাহ ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ফিডব্যাক দিবা, চান্স পেয়ে ইনশাল্লাহ বলবা যে ভাই চান্স পাইছি বা ইয়া হয়েছে। 42 ডি। আচ্ছা সোমনাথ ভাই, যে ফলিক অ্যাসিডের ফার্স্টে কি আছে ভাই? ফল আছে, ঠিক আছে। ফলিক অ্যাসিডে কি আছে ভাই? ফল আছে। তো মনে রাখবা, এই যে তুমি যে মনে করো ভার্সিটিতে পড়বা, তখন মনে করো তুমি অনেকদিন পর ঈদের ছুটিতে বাসায় গেছো। তো বাসায় যেগুলো আমরা সাধারণত একটা কিছু নিয়ে যেতে হয়, সো অনেকে কি করে মিষ্টি নিয়ে যায়। সো মিষ্টি নিয়ে যাওয়া উচিত না, তোমার উচিত স্বাস্থ্যসম্মত জিনিস কি নিয়ে যাওয়া উচিত? ফল নিয়ে যাওয়া উচিত। কোথায় নিয়ে যাওয়া উচিত ভাইয়া? বাড়িতে নিয়ে যাওয়া উচিত। সো বাড়ি দিয়ে মনে রাখবা ভাইয়া 12, বাড়ি দিয়ে কি মনে রাখবা ভাইয়া? 12। তাইলে ফলিক অ্যাসিডের ভাই সংকেত কি? ভিটামিন 12, ভিটামিন B12, ভিটামিন B12, ঠিক আছে। ফলিক অ্যাসিড ভাই কোনটাকে বলা হয়? ভিটামিন B12 কে বলা হয় কি? ফলিক অ্যাসিড। বাড়ি ফল, দেখো বাড়িতে গেলে আমরা কি নিয়ে যাই? সবাই ফল নিয়ে যাই। একজন আবার কমেন্ট করছে ডি দিয়ে আবার জিজ্ঞাসাবাদ দিচ্ছে, কেন তুমি কনফিডেন্ট না? কনফিডেন্স এখন যদি না হয় তাহলে তো হবে না। সো ভিটামিন B12 কে কি বলা হয়? ফলিক অ্যাসিড। সবাই কমেন্ট করো, বাড়িতে গেলে আমরা কি নিয়ে যাই? ফল নিয়ে যেতে হবে। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত বলো? গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? হ্যাঁ 12, ঠিক আছে। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? তবে গাভীর দুধের মনে পাচ্ছে কেজি, কেজি কত করে? 70 টাকা কেজি। গাভীর দুধের কেজি কত টাকা? মনে রাখবা 70 টাকা। কয় টাকা? 70 টাকা। মনে রাখবা কি ভাই? 70 টাকা। কত টাকা? 70। তো মনে রাখবা কি ভাই? 70 টাকা, ঠিক আছে। 70 টাকা। কত টাকা? 70 টাকা। গরু দুধের দাম কত? মনে রাখবা 70 টাকা হচ্ছে কেজি। তাহলে গাভীর দুধে খাদ্য ক্যালোরির মান কত? 70, ঠিক আছে। কত? 70। ওকে আচ্ছা, তাহলে 43 আনসার এ হবে না ভাইয়া, 43 আনসার হবে কোনটা? সি হবে। 43 আনসার কোনটা হবে? সি হবে। গাভীর দুধে খাদ্য ক্যালোরির মান কত? 43 আনসার সি। সত্তর, ঠিক আছে। গাভীর দুধে কত? 70। তোমরা মানুষের দুধের সাথে আওলায় ফেলাইছো তো। মানুষের দুধে বলে 72, মানুষ আর গাভী তো এক না, তাই না? 43-এর এ হবে না ভাই, এটা হচ্ছে মানুষের দুধে হচ্ছে 72, ঠিক আছে। মানুষের দুধে হচ্ছে 72, ঠিক আছে। আর প্রোটিন বেশি কার দুধে বলো তো? সবচেয়ে বেশি প্রোটিন বেশি কার দুধে? মনে রাখবা ভেড়ার দুধে সবচেয়ে বেশি প্রোটিন বেশি। ভেড়ার দুধে সবচেয়ে বেশি প্রোটিন বেশি। মনে রাখবা ভিপিএন। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? ভিপিএন। ভিপিএন কি? ভেড়াতে, ভিতে ভাই ভেড়া, আর পিতে এনতে কি ভাই? প্রোটিন। ভেড়া দুধে ভাই কি বেশি? প্রোটিন বেশি। ভিপিএন। ভেড়া দুধে কি বেশি? প্রোটিন বেশি। আর মহিষের দুধে কি বেশি ভাই? চর্বির পরিমাণ বেশি। মহিষের দুধে চর্বির পরিমাণ বেশি আর ক্যালোরি বেশি। মহিষের দুধে চর্বি বেশি আর কি বেশি? ক্যালোরি বেশি, ঠিক আছে। ক্যালোরিও মহিষের দুধে বেশি, ক্যালোরি বেশি আর চর্বি বেশি, ঠিক আছে। মনে রাখবা যে মহিষের গা দেখবা যে একটু কি করে? তেল তেল থাকে না? দেখবা যে সূর্যের আলোতে মহিষের গা গুলা চকচক করতে থাকে। তো এই জন্য কেন? কারণ ওদের গায়ে চর্বির পরিমাণ বেশি, বুঝছো? ওদের গায়ে কি? চর্বির পরিমাণ বেশি, এই জন্য গাটা তেল তেল করতে থাকে। তাহলে মহিষের দুধে হচ্ছে বা চর্বির পরিমাণ বেশি, প্রোটিন বেশি কার দুধে? ভেড়া দুধে। ভিপিএন দিয়ে মনে রাখতে বললাম, ভেড়া দুধে হচ্ছে বা প্রোটিন বেশি আর কি। ওকে আচ্ছা, 44 প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, ফরমালিন। এটা তোমরা সবাই জানো যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কারা? লবণ, তারপরে চিনি, তারপরে কি ছিল? ভিনেগার, আর একটা আছে কি? অ্যালকোহল, ঠিক আছে। এটা সবাই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আর একটা কি? অ্যালকোহল। এরা সবাই কি? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। সোডিয়াম ক্লোরাইডের আরেকটা নাম কি? লবণ, তাই না? সো এটা হবে आंसर। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? 44 आंसर হবে এ নাম্বারটা। ওকে আচ্ছা, 45 মেহেদির রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? যে কিছুদিন আগে ঈদ গেছে, সো এটা তোমাদের পাওয়া উচিত। মেহেদির রঙে
তোমার হচ্ছে কোন রাসায়নিক দ্রব্য থাকে? মেহেদির তোমার হচ্ছে রঙের কোন রাসায়নিক দ্রব্য থাকে, মানে মেহেদির হাতে লাগালে যে রংটা হয় এটা কোন রাসায়নিক দ্রব্যের কারণে হয়? বলো কোন রাসায়নিক দ্রব্যের কারণে এটা রংটা হয়? লাসন। ঠিক আছে, কার কারণে হয়? লাসন। এটা মনে রাখার কোনো ইয়া নাই, এটা এমনি মনে থাকে। লাসনের কারণে কি হয়? তোমার হচ্ছে রংটা হয়। এরপরে সবাই 46 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। মাখনে চর্বি ও পানির অনুপাত কত? মাখনে চর্বি আর পানির অনুপাতটা কত? সবাই একটু 46 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 46 মাখনে চর্বি আর পানির পরিমাণ কত? সবাই 46 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও যে মাখনে চর্বি আর পানির অনুপাত কত? মাখনে চর্বি আর পানির অনুপাতটা তোমাকে আস্ক করা হয়েছে। মাখনে চর্বি আর পানির অনুপাত কত? মাখনে চর্বি আর পানির অনুপাত কত বলো? শেষ লাস্ট আচ্ছা, সবাই তা দ্রুত আনসার দাও, দ্রুত, আমরা শেষের দিকে। বলো 46 আনসার দাও। আচ্ছা দেখো, মাখনে বা চর্বি আর পানির অনুপাত মনে রাখবে 80, বুঝছো? 80:18। মাখনে পানির পরিমাণ কম, মাত্র 18। মাখনটা পুরোটাই কি একটা চর্বি? মাখন পুরোটাই কি একটা চর্বি? 80% কি থাকে? চর্বি থাকে। 80% কি থাকে? মাখনে চর্বি থাকে, এবং মাত্র 18% কি থাকে? পানি থাকে। সেটা যদি ভুলেও যাও, পানির ভর কত হবে? 18 না? পানির ভর কত? 18 না? H2 কত? 2, আর অক্সিজেন কত? 16, তাই না? অক্সিজেন 16 আর 2 মিলে কত? 18 না? তো এই 18 আর কি। ঠিক আছে, তাহলে পানি কত? 18, আর চর্বি কত? 80। ঠিক আছে, চর্বিগত 80। আচ্ছা, সো এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বলছে মাখনে, এটা কি ছিল? মাখনে। এখন তোমাকে আজ করা হয়েছে গাভীর দুধে। গাভীর দুধে তোমার যে গরুর দুধ খাও, ওটা তো গরু না, মিলি গাভীর দুধ খাও আর কি। সো গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? বলো গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? ভাইয়া কি এই রিটেন নিয়ে কিছু বলেন? আচ্ছা বলবো। শোনো, কেইউ এতদিন ভাই গুচ্ছতে ছিল, এখন আর কি ওরা রিটেন, মানে তোমার রিটেন দেওয়া শুরু করছে আর কি। সো রিটেনের জন্য কিছু সাজেশন আছে, বা রিটেন ভালো মতো পাওয়া যাবে আর কি। সো দেখো, আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি তো ঢাকা ভার্সিটিতে 2020 সালে এক্সাম দিছিলাম। সো আমাদের আগে মাত্র 1 বছর আর কি, মানে আমাদের আগের ব্যাচ থেকে ঢাকা ভার্সিটিতে রিটেন নেওয়া শুরু হয়েছিল আর কি। সো আল্লাহর রহমতে আমার কিন্তু ঢাকা ভার্সিটিতে কিন্তু চান্স হয়েছিল, এবং রিটেনেও কিন্তু অনেক ভালো হয়েছিল। সো রিটেন তুমি আসলে সাজেশন পড়ে, বা রিটেনের সাজেশন দিয়ে খুব একটা কমন তুমি পাবা না। রিটেনটা মেইনলি কেন নেওয়া হয়, যে তুমি আসলেই, মানে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তুমি আসলেই বেসিক কতটুকু জানো। অনেকে দেখা যায় কোশ্চেন পায়ও, যদি সে কোশ্চেন পেয়ে উত্তর মুখস্থ করে আসতে পারে, বাট রিটেন তো সে বানায় বানায় তো লিখে আসতে পারে না। এই জন্যই মেইনলি রিটেনটা নেওয়া হয় আর কি। সো তোমার যদি ভাই ভালো মতো বই, ভালো মতো পড়া থাকে, তাহলে তুমি কেমিস্ট্রি এবং বায়োলজিতে রিটেন নিয়ে তুমি আটকাবা না। আর ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে তুমি একটু শর্টকাটের পাশাপাশি তুমি একটু রিটেনটাও কি করবা, যখন মানে ম্যাথ যখন করবা বা ফিজিক্স যখন করবা, একটু ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, ব্যাখ্যা সহ কিভাবে পড়বা, যে ফিজিক্স যেটা পড়তেছো ওইটা দেখবা ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে, বা ক্যালকুলেশন আসে ফিজিক্সে মেইনলি আসে ক্যালকুলেশন, আর ম্যাথে তো ম্যাথই আসে, ম্যাথে তো ক্যালকুলেশন বাইরে আর কিছু আসার নাই। ঠিক আছে, সো এই ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তো তোমার খুব একটা সমস্যা হবে না, যেহেতু ম্যাথ আসবে বেশি। আর কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমার যদি বেসিক ভালো থাকে, বা মেইন বইটা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের তো মেইন বই ভালো মতো পড়া আছে। সো ওই মেইন বই তোমার যদি জিস্ট নলেজ থাকে, তুমি এটা ভালো মতো পেরে যাবে আর কি। বিভিন্ন ধরনের ছক যেগুলো আছে, বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যেগুলো আছে, বা সংকরায়ন যেগুলো আছে, এইসব মানে এইচএসসি তোমার যে সকল অনুধাবন যে পড়ছো না, এগুলোই মেইনলি রিটেনে আসে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছে ভাইয়া ডিউতে কেন পড়লেন না? কারণ ভাইয়া ডিউতে হচ্ছে আমার ম্যাথ মেইন সাবজেক্ট ছিল, ম্যাথ দাগাইতে হয়েছিল, যার কারণে পজিশনটা একটু পরের দিকে আসছিল। যার ফলে আমি আসলে আমার মানে ইচ্ছা ছিল আর কি, যেহেতু মেডিকেলে ইচ্ছা ছিল। সো মেডিকেলে না হলে এখন ফার্মেসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা ভালো পজিশন আসছিল, আমার পজিশন ছিল 32তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। সো এখানে আর কি ফার্স্ট সাবজেক্টে যেহেতু পেয়ে গেছি, তো সাবজেক্ট আসলে ম্যাটার, আসলে ভার্সিটির থেকে ভার্সিটি অবশ্যই ম্যাটার, বাট এটা খুব একটা ম্যাটার না। সো সেজন্য সাবজেক্ট যেহেতু প্রাধান্য দিছি, এই জন্য আর কি ঢাবির পরিবর্তে জাবির চয়েস করছিলাম, যেহেতু এখানে ফার্স্ট সাবজেক্টে আমি পেয়ে গেছি। সাবজেক্ট চয়েস দেওয়ার পর ফার্স্ট সাবজেক্ট যেহেতু পেয়ে গেছি, এই জন্য জেইউ চুজ করা। আশা করি ক্লিয়ার। ওকে, অনেক কথা হইলো, এখন আসি আমরা একটু গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে আর কি। তো ভাই গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে, একটু আগে আমরা পড়ছিলাম যে চর্বিতে পানির পরিমাণ কত পড়ছিলাম, 18 পড়ছিলাম। ঠিক আছে, এখন বলা হয়েছে তোমাকে গাভীর দুধে পানির পরিমাণ কত।
সরি এখন বলেছে গাভীর দুধে পানির পরিমাণটা কত। সো এটার অ্যান্সার সবাই দিছো, দেখি এটার অ্যান্সার কি দিছো। ওকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো একটু আগে আমরা পড়ছিলাম যে চর্বিতে কিসের পরিমাণ বেশি ছিল, পানি পরিমাণ ছিল মাত্র কত 18%, পানি পরিমাণ ছিল কত মাত্র 18%। বাট গাভীর দুধে তোমার হচ্ছে কত পার্সেন্ট পানি থাকে বলো তো, গাভীর দুধে ভাই মনে রাখবা 87.8%ই পানি থাকে, বুঝছো, পানির পরিমাণই সব থেকে বেশি। গাভীর দুধ তোমরা যে দুধ খাও, দুধে দেখবা যে ভাই পানির পরিমাণই কি বলতো সবচেয়ে বেশি থাকে, পানির পরিমাণ বেশিরভাগ যেটা খাই আমরা কি বলতো পুরোটাই পানি। এই পানি থাকে প্রায় 87%, মানে 100%-এর মধ্যে পানি থাকে 87%। সো এরপর যদি আবার যদি পানি মিশায়, দেখো না দুধে পানি মিশায় না, সো দুধে পানি মিশালে কি আর দুধের কিছু থাকলো, সো এমনি পানি থাকে প্রায় 87.8%। তারপর যদি আরো পানি মিশায় তাহলে ওই দুধ খাওয়া না খাওয়া তো একই জিনিস, তাই না। সো এটা মাথায় রাখবা কত 87.8% গাভীর দুধে পানির পরিমাণ। ওকে আচ্ছা, কোনটি দুধের মিষ্টতা বাড়ায়, আমরা শেষের দিকে একেবারে বলো কোনটি দুধের মিষ্টতা বাড়ায়। আচ্ছা সবাই হচ্ছে এটা অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও দ্রুত। এরপর সবাই 48 নম্বর কোশ্চেন অ্যান্সার। 48 হচ্ছে কি বলা হয়েছে, কোনটি দুধের মিষ্টতা বাড়ায়। দুধের মিষ্টতা বাড়ানো কার কাজ বলো, দুধের মিষ্টতা বাড়ানো কার কাজ ভাইয়া, দুধের মিষ্টতা বাড়ানো কাজ হচ্ছে ভাই ল্যাকটোজের কাজ। কার কাজ, ল্যাকটোজ, মনে বা ল্যাকটোজের কাজ কি দুধের মিষ্টতা বাড়ানো, ঠিক আছে, দুধের মিষ্টতা বাড়ানো কার কাজ, ল্যাকটোজ। ওকে আচ্ছা আমরা একেবারে শেষের দিকে, ভ্যানিশিং ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় কোনটা, ভ্যানিশিং ক্রিম বলো অলেইক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, বলো 49 অ্যান্সার দাও, 49, এরপর সবাই 49 অ্যান্সার দাও। ঊনপঞ্চাশের অ্যান্সার কোনটা, 49। আচ্ছা দেখো 49কে বলা হয় ভাইয়া ভ্যানিশিং ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় কোনটা ভাইয়া, স্টিয়ারিক অ্যাসিড ব্যবহৃত হয়। ভ্যানিশিং ক্রিম তৈরিতে কোনটা ইউজ করা হয়, স্টিয়ারিক অ্যাসিড ইউজ করা হয় আর কি, ঠিক আছে, স্টিয়ারিক অ্যাসিড ইউজ করা হয়। ওকে আচ্ছা এরপর আসি আমরা হচ্ছে খাদ্য সংরক্ষণে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, এটা একটু বলো সবাই দেখি। আমরা একেবারে শেষের দিকে 50 নম্বর এবং 51 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও, 50 এবং 51। সাইট্রিক অ্যাসিডের পিএইচ, তো ভাইয়া সাইট্রিক অ্যাসিড না, এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে ভাইয়া পাইট্রিক অ্যাসিড। এটা কি হবে ভাইয়া, পাইট্রিক অ্যাসিড। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, সাইট্রিক অ্যাসিড না, এটা কি হবে ভাইয়া, পাইট্রিক অ্যাসিড। এটা কি হবে, পাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এটা টাইপিং মিস্টেক, এটা কি হবে মেইনলি ভাইয়া, পাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড, পাইট্রিক অ্যাসিড। এখন ভাই কোশ্চেন আসতে পারে ভাই কেন পাইট্রিক অ্যাসিড, কারণ ভাইয়া সাইট্রিক অ্যাসিডকে আমরা পাইট্রিক অ্যাসিড বলবো এই কারণে, কারণ এটার পিএইচ এর মান কত 3.14। এটার কত মান ভাইয়া 3.14, মানে পায়ের মান কত 3.14 না, এই জন্য এটাকে আমরা কি বলি, পাইট্রিক অ্যাসিড বলি। সাইট্রিক অ্যাসিড না বলে কি বলি, পাইট্রিক অ্যাসিড। কি বলি, হ্যাঁ তাহলে কি বলবো ভাই, এটা পাইট্রিক অ্যাসিড বলবো, বুঝছো, সাইট্রিক অ্যাসিড না বলে আমরা কি বলবো, পাইট্রিক অ্যাসিড, বুঝছো। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে গ হবে, কারণ কি এটা সাইট্রিক অ্যাসিডের পিএইচ পায়ের মতো, তাহলে এটাকে আমরা সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে আমরা বলবো পাইট্রিক অ্যাসিড। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকের দিনে, দেখি 51 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই দাও। 51 51 51 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো 51। তুমি মনে রাখবা যে এখানে কি আছে, দুধ, দুধের সাথে মনে রাখবা অনেকে কি খায় বলো তো, ওই যে অনেকে দুধ কলা ভাত খায় না, ওই যে দুধ কলা ভাত কাকে খায় বা এরকম সামথিং একটা আছে। সো অনেকে কিন্তু ভাই দুধ কলা ভাত পছন্দ আর কি। সো দুধের সাথে মনে রাখবে পাকা কলা পছন্দ, কি কলা পছন্দ, পাকা কলা। সবাই আমার সাথে কমেন্ট করো কি, পাকা কলা। পাকাতে পাতে কি ভাই পটাশিয়াম, কাতে কি ভাই ক্যালসিয়াম, ঠিক আছে, আর কলাতে কি ভাই ক্লোরাইড। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি, পাকা কলা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি ভাই, পাকা কলা। সবাই আমার সাথে কমেন্ট করো তো ভাই, পাকা কলা, পাকা কলা। সবাই আমার সাথে কমেন্ট করো কি, পাকা কলা। তো ভাই পটাশিয়াম, এই যে পাকা কলার পটাশিয়াম, কাতে ভাই ক্যালসিয়াম, আর কলাতে কি ভাই ক্লোরিন। দুধের সাথে আমরা কি খাই, কলা খাই, তাহলে কি হবে, পাকা কলা। ওকে ওকে সো যারা লাস্ট পর্যন্ত ছিল আশা করি অনেক কিছু শিখতে পারছো, এবং তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে শুনি, তোমাদের একটু রিভিউ শুনি যে তোমাদের কাছে ওভারঅল ক্লাস কেমন লাগছে, এবং তোমরা আরো ক্লাস চাও নাকি এটা একটু আমাকে জানাও। আজকে অনেক টায়ার্ড, 50টা এমসিকিউ সলভ করলাম, অনেক
কিছু এক্সপ্লেনও করলাম। আসলে 50টা এমসিকিউ এখানে আসলে অনেক এমসিকিউ সলভ করছি, একটা এমসিকিউর সাথে সাথে আরো অনেক ডিটেলেবল এমসিকিউ সলভ করে দিছি। আচ্ছা সবাই একটু কার কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো, আমরা ক্লাস শেষের দিকে আর কি। সো দেখো এগ্রি যা হবার হয়ে গেছে, ঢাবিও হয় নাই জাবিও হয় নাই মানলাম। তো সামনে যে কয়েকটা আছে এটাও অনেক ভালো সুযোগ, তুমি সুযোগ কাজে না গেলে বাকিটা কাজে লাগাবে। খুলনা ইউনিভার্সিটি তোমার কম্পিটিটর অলরেডি অনেক কমে গেছে, কারণ অনেকে এখন চান্স পেয়ে গেছে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়েও অনেক এক্সাম দিবে না, ফর্ম তুলে রাখছে। তারপরে সামনে গুচ্ছ আছে, গুচ্ছতে অনেকে দিবে না। সো কম্পিটিটর কিন্তু এখন অনেক কমে গেছে। সো যারা এখন ভাবতেছো যে ভাইয়া আমি এত প্রিপারেশন নেওয়ার পরও এখন এতদিন যেহেতু চান্স হয় নাই, এখন কি চান্স হবে, অনেকে হাল ছেড়ে দিছো। তো এখন হাল ছেড়ে দিও না, এখন নতুন উদ্যমে শুরু করো। যে মনে রাখবা যে তোমার রেজাল্ট মেইন, তোমার রেজাল্টই তোমার হচ্ছে সবাই জিজ্ঞাসা করবে তুমি পরিশ্রম করতেছো নাকি করতেছো না, এটা কেউ দেখবে না, দিন শেষে দেখবে তোমার রেজাল্ট, বুঝছো? সো রেজাল্ট মানে আমি আমার সময় একটা ভিডিওতে দেখছিলাম, মোটিভেশনাল একটা ভিডিওতে বলে হয় যে রেজাল্টই আসলে সব, রেজাল্টই আসলে তোমার রেজাল্টই প্রকাশ পাবে যে আসলে তুমি পরিশ্রম করছো নাকি। মানে তুমি যদি 24 ঘন্টাও পড়ো, দিন শেষে চান্স না পাও, কোনো লাভ নেই, সবাই বলবে যে ফেইলিওর, বাই কেউ শুনবে না। সো দিন শেষে তোমার রেজাল্টই তোমাকে ডিসাইড করবে যে তোমাকে সম্মান বলো বা তোমাকে হচ্ছে তোমার যোগ্যতা সবকিছু তোমার রেজাল্টেই যাচাই করে আর কি, এখনকার মানুষজন আর কি। সো তোমার সবকিছুই রেজাল্টেই প্রকাশ পাবে, যেহেতু তাহলে রেজাল্টটা ভালো করার জন্য তোমাকে ইফোর্ট দিতে হবে। সো সবাই হচ্ছে এখন থেকেই ভালো মতো শুরু করো, যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো ভালো মতো ফলো করো, লেকচারটা ভালো মতো ফলো করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। যেমন আমি হচ্ছে লাস্ট যেদিন বায়োলজি ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তো ওই দিন কিন্তু ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে নিচের কোনটা স্টার্ট করুন, আমি এটা কিন্তু বলেও দিছিলাম যে আগস্ট মাসে হচ্ছে কোডনটা শুরু হবে, বা তোমাদের হচ্ছে যারা এগ্রিতে চান্স পাবা তাদের হচ্ছে আগস্ট মাসে ক্লাস শুরু হবে, তো এই ইউজি হচ্ছে স্টার্ট করো। দেখলাম ওই কোশ্চেনে হুবহু কিন্তু সেম চলে আসছে আর কি, তো ওটা ফার্স্টের কোশ্চেনে ছিল। তো এরকমই আর কি। তো তোমরা ভরসা রাখো, ইনশাল্লাহ আমরা আসি তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত লোকে পৌঁছা দেওয়ার জন্য। জাস্ট কি হতে হবে, তোমাদেরকে একটু ইফোর্ট দিতে হবে এবং যেগুলো গাইডলাইন দিব এগুলো একটু মেনে চলো। চান্স পাওয়া কঠিন কিছু না, চান্স পাচ্ছেই তো, মানুষই তো পাচ্ছে, সো তুমি কেন পাবা না? জাস্ট তোমার দরকার একটা দিক নির্দেশনা এবং তোমার হচ্ছে দরকার একটা ভালো মেন্টরশিপ এবং একটা কোয়ালিটিফুল ক্লাস, যেগুলো তুমি সবকিছুই পাবা অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে। সো অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখো এবং নিয়মিত ক্লাসগুলো করো। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।